এই ভাইয়া, ওঠ না। আর কত ঘুমাবি তুই? তোর অফিসের সময় হয়ে গেছে না? তুই যা, ফ্রেশ হয়ে আসতেছি। তোর জন্য প্রতিদিন প্রাইভেট আর কলেজ যেতে আমার দেরি হয়ে যায়। তাহলে নিজেই তো যেতে পারিস। তুই আমার প্রাণের ভাই, তোর সাথে না গিয়ে আমার চলে বল? তুই একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে সমস্যাটা কি শুনি? যত কথা বলবি এখন তত তোর সময় শেষ হবে। এখন কোনো কথা না বলে যা, আমি আসতেছি। তৃপ্তি আমার রুম থেকে চলে গেল। আমি ফ্রেশ হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে চেয়ার টেনে বসলাম। মা খাবার সার্ভ করতেছে। আমি আর পারি না বাপু, এবার একটা বিয়ে করে বউ নিয়ে আয়। এত কাজ আর করতে পারবো না, আমারও তো বয়স হচ্ছে নাকি। মা আবার সকাল সকাল কি সব শুরু করলে বলতো? আমি কি বলেছি বিয়ে করব? আর কবে বিয়ে করবি তুই আমাকে বলতো? এখন তো তুই আর বেকার নেই। আগে প্রেম করব, তারপর বিয়ে করব। মা, ভাইয়া ঠিক বলেছে। এখন তো সবাই প্রেম করে বিয়ে করে। ভাইয়া, আমি তোর সাথেই আছি। তা আমার গুণধর ছেলেটা কবে বিয়ে করবে? আর কবে বিয়ে করবে বলো তো আমার গুণধর মেয়ে? মা, সবুর করো, আর সবুরের ফল মিষ্টি হয়। আমি আর সবুর করতে পারবো না বাপু। তুই যেখান থেকে পারিস, যেভাবেই পারিস বাড়িতে বউ নিয়ে আসবি। মা দোয়া করো তাড়াতাড়ি যেন একটা প্রেম করতে পারি, আর তোমার জন্য বউ নিয়ে আসতে পারি। আচ্ছা ভাইয়া, তুই কি রে, এই 25 বছরের জীবনে একটা প্রেম ভালোবাসা করতে পারলি না? প্রেম ভালোবাসা মনে হয় গাছে ধরে, আমি চাইলেই পেয়ে যাব। গাছে ধরে না তা জানি, তাই বলে কি কোনো মেয়ের সাথে তোর প্রেম হয় না? হুম হুম। আমি তো আর কম চেষ্টা করতেছি না, এবার দেখি যদি কাউকে পেয়ে যাই। তাহলে মায়ের কথা মতো বিয়ে করে ফেল, তোর আর এই জীবনে প্রেম হবে না। সেটাই মনে হচ্ছে। এবার চল যাওয়া যাক। দুই ভাই বোন মিলে নাস্তা শেষ করে বাসার নিচে এসে বাইক নিয়ে স্টার্ট দিলাম। আর তৃপ্তি পিছনে বসলো। আমি বাইক চালাতে লাগলাম এবং তৃপ্তির কলেজে এসে পৌঁছলাম। তৃপ্তিকে নামিয়ে দিয়ে আমি অফিসের দিকে যাচ্ছি। চলুন অফিস যেতে যেতে আমার পরিচয় দিয়ে দেই। আমার পরিবারে আমি, মা, বোন নিয়ে আমার সুখের সংসার। বাবা অনেক আগেই গত হয়ে গেছে। মা শিক্ষকতা করে আমাদের দুই ভাই বোনকে মানুষ করেছে। আমি এখন একটা মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করি। আমার বোন তৃপ্তি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে। আর আমি চাকরিতে ঢোকার পর মাকে আর কোনো করতে দেই না। মা বাসায় একাই থাকে, তাই বিয়ে করতে বলে। আমার পরিচয় দিতে দিতে অফিসে চলে এসেছি। আমি অফিসে গিয়ে নিজের ডেস্কে বসলাম। আমার হাতে যে কাজগুলো আছে সেগুলো করতে লাগলাম। কাজ করতে করতে কখন যে 2টা বাজলো টের পেলাম না। তাই নিজে ক্যান্টিনে গিয়ে দুপুরে খাবার খেলাম। দুপুরে খাওয়ার পর আবার বাকি কাজগুলো করতে লাগলাম। এমন সময় পিয়ন চাচা এসে আমাকে বলল, স্যার, আপনাকে ম্যানেজার স্যার জরুরি ডাকতেছে। চাচা আপনি যান, আমি যাচ্ছি। পিয়ন চাচা চলে গেলে বাকি কাজটুকু শেষ করে আমি ম্যানেজার স্যারের কেবিনে গেলাম। স্যার আসবো? আরে শামীম সাহেব, আসুন বসুন। স্যার এত জরুরি তলব করার কারণ? আগে বসুন। তা কি এমন জরুরি দরকার স্যার? আপনি তো জানেন প্রতি বছর অফিসে মিলন মেলা বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জি স্যার জানি। আর এটাও নিশ্চয় জানেন বিগত বছরগুলোর তুলনায় কোম্পানি এবছর কতটা লাভবান হয়েছে। জি স্যার, আগের সব রেকর্ড ভেঙে ফেলেছে। তাই আমাদের অফিসের এমডি বস এবার সিদ্ধান্ত নিছে আয়োজনও বড় করবে। তাই আপনাকে এবং নিশি, মোমু ও নাইমকে বস সব আয়োজনের দায়িত্ব দিছে এবং তা সুন্দরভাবে করা লাগবে। অবশ্যই স্যার। এই ফাইলটা নিয়ে আপনি এবং নিশি, মোমু ও নাইম এমডি বসের রুমে যান। আচ্ছা স্যার, যাচ্ছি। ম্যানেজার স্যারের কেবিন থেকে বের হয়ে মুমু, নিশি, নাইমকে সাথে নিয়ে এমডি স্যারের রুমের দরজার বাইরে থেকে বললাম, বস ভেতরে আসবো? হ্যাঁ, ভিতরে আসো। আমরা সবাই ভেতরে গেলাম। স্যারের বয়স প্রায় 65-এরও বেশি, তাই সবাইকে তুমি করেই বলে। বস, ম্যানেজার স্যার আপনাকে এই ফাইলটা দিতে বললো। ম্যানেজার সাহেব অনুষ্ঠান সম্পর্কে বলেছে তোমাদের? জি বস, বলেছে। তাহলে অফিসের সকল স্টাফকে জানিয়ে দাও পরশু অনুষ্ঠান আর কালকে অফিস ছুটি। বসের রুম থেকে বের হয়ে সবাইকে হল রুমে আসতে বললাম। সবাই হল রুমে এলে সকলের উদ্দেশ্যে বললাম, কালকে অফিস ছুটি আর পরশু অনুষ্ঠান, সবাই আসবেন এবং অনুষ্ঠানের সবার সহযোগিতা চাই। উপস্থিত সবাই হ্যাঁ জবাব দিল। তারপর হল রুম থেকে বের হয়ে যে যার কাজে লেগে পড়লাম। অফিস ছুটি হলে বাসায় এসে খেয়ে দিলাম ঘুম। পরদিন মোমো, নিশি, নাইমকে অফিসে পাঠালাম সব আয়োজন করার জন্য। আমি দেরিতে যাব।
অফিস যেহেতু ছুটি, তাই মা আর তৃপ্তিকে নিয়ে মার্কেটে গেলাম। শপিং করা হলে বাসায় চলে এলাম। ভাইয়া, কোনো মেয়ে কি পটাতে পারলি? না রে বোন, পারি নাই। তোর জন্য মা আমাকে শুধু শুধু বকে। আর কটা দিন সময় দে বোন, আর মাকে যেভাবে পারি একটু বুঝিয়ে রাখ। এখন মা আর আমার কোনো কথাই শোনে না ভাইয়া। ওসব বাদ দে, আমি এখন অফিসে যাব। আজ না তোর অফিস ছুটি? কালকে অনুষ্ঠান আছে, তার সব দায়িত্ব আমার উপর পড়ছে। শোন, কাল তুই আমার সাথে অফিসে যাবি, বুঝলি? এবার তো আমি তোর অফিসের অনুষ্ঠানে গিয়ে মেয়ে পছন্দ করব তোর জন্য। ঠিক আছে, করিস। আমি গেলাম। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে অফিসে চলে গেলাম। অনুষ্ঠানের সবকিছু করতে লাগলাম। সবকিছু শেষ করে রাতে বাসাতে ফিরলাম। রাতের খাবার খেয়ে মা আর তৃপ্তির সাথে গল্প করলাম। মা শুধু বিয়ের কথা বলে, তৃপ্তি আমাকে মায়ের এসব কথা থেকে বাঁচিয়ে দিলে আমি রুমে এসে দিলাম ঘুম। পরের দিন সন্ধ্যার সময় আমি আর তৃপ্তি আমরা অফিসের অনুষ্ঠানে গেলাম। গিয়ে মোমো, নাইম, নিশিদের কাছে গিয়ে তৃপ্তির সাথে সবার পরিচয় করে দিলাম। একটু পর বস স্টেজে উঠে বলতে লাগলো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা জানেন প্রতি বছর আমরা অফিস থেকে স্টাফদের বিনোদনের জন্য অনুষ্ঠানের আয়োজন করি। সেই হিসাবে এবছরও আয়োজন করা হয়েছে। তবে এবছর আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে বিগত বছরের সব রেকর্ড আমরা ভেঙে ফেলেছি। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আপনাদের সবার বেতন বাড়ানোর, আর আপনাদের বিনোদনের জন্য বর্তমান সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী চাঁদকে নিয়ে আসছি। আপনাদের সকলের শুভেচ্ছা কামনা করি। আল্লাহ হাফেজ। একটু পর স্টেজে গায়িকা চাঁদ উঠলো। আমি তো তার দিকে তাকিয়ে পুরাই ক্রাশ খেলাম। পরনে জিন্স প্যান্ট, টি শার্ট, পুরো ছেলেদের মতো সেজেছে, কিন্তু তার রূপে আমি পাগল হয়ে যাওয়ার অবস্থা। আমি এক ধ্যানে গায়িকা চাঁদের দিকে তাকিয়ে আছি। তৃপ্তি টের পেয়ে বলতে লাগলো, কি ভাইয়া, হুম, গায়িকা চাঁদকে পছন্দ হলো নাকি? তাকে গিয়ে বলতে হবে নাকি? শুধু পছন্দ না রে বোন, ক্রাশ খাইছি তাকে দেখে। তাহলে তোর মনে ভালোবাসা শুরু হলো? হলো মানে হয়ে গেছে। অনুষ্ঠান শেষ হলে গিয়ে কথা বলবি আর তার ফোন নাম্বার নিবি। সেটা আর বলতে, চাঁদ স্টেজে গান গাইছে আর অফিসের সকল স্টাফ তার গানে ডান্স করতেছে, হাততালি দিচ্ছে, সিটি বাজাচ্ছে। সবাই একেবারে কণ্ঠশিল্পী চাঁদের গানে পাগল হয়ে গেছে। গান শেষ করে চাঁদ স্টেজ থেকে নেমে ওয়েটিং রুমে গিয়ে বসলো। আমি ওয়েটিং রুমের কাছে গেলাম। যখন ঢুকতে যাব তখন সিকিউরিটি এবং চাঁদের পিএ আমাকে ঢুকতে দিতে চাইলো না। অনেক কষ্টে ওদের ম্যানেজ করে ভেতরে ঢুকলাম মাত্র। ওই ছেলে, তুমি কেমন করে ভিতরে ঢুকলে? ওই সিকিউরিটি। দেখেন আন্টি, আমি আসলে মিস চাঁদের কাছে এসেছি। মাম্মি একটু চুপ করবে? আমার অটোগ্রাফ নিতে আসছে মনে হয়। দেখো না, ইনি মনে হয় এই অফিসের স্টাফ, তাই না মিস্টার? জি ঠিক বলেছেন। পেন আর নোটবুকটা দিন। আসলে আমি সেজন্য আসিনি। হোয়াট? তাহলে কিসের জন্য এসেছেন? না মানে আপনার সাথে পরিচিত হতে। এই যে মিস্টার, অনেক ভিআইপি ব্যক্তি আমার সাথে সামান্য কথা বলতে সিরিয়াল দিয়ে থাকে, আর আপনি আসছেন পরিচিত হতে? হাউ ফানি! জানেন কত বড় লোকের ছেলে মেয়ে অটোগ্রাফ নেওয়ার জন্য আমার সমান পেছনে ঘোরে? তা জানি আপনি একজন বড় মাপের গায়িকা, তাই তো এমন হওয়া স্বাভাবিক। আমি কি আপনার ফোন নাম্বারটা পেতে পারি? তোমার তো সাহস কম না? মাম্মি চুপ করে থাকো না। আপনি আমার পিয়ের কাছ থেকে তার নাম্বার নিন। কোথাও কখনো বড় কোনো প্রোগ্রাম হলে তাকে বলিয়েন। এখন বাইরে যান, আমার খারাপ লাগতেছে। আমি সেখান থেকে হতাশ হয়ে চলে আসলাম তৃপ্তির কাছে। আমার মন খারাপ দেখে তৃপ্তি আমাকে বলল, কি রে ভাইয়া, গেলি তো হাসি মুখে, ফিরে আসলি মন খারাপ করে কেন? হুম, কিছুই করতে পারলাম না বোন, মনে হয় কিছুই হবে না। তুই একটা গাধা। প্রথম দিনে কি সবকিছু হয় নাকি? হুম, এখন সে একটু ভাও খাবে, তাকে সময় দিতে হবে। সে একজন নামকরা গায়িকা, তার পেছনে তোর মতো হাজারো ছেলে ঘুরে। তাই তোকে এমন কিছু করতে হবে তাতে যেন সে তোর প্রতি ইমপ্রেস হয়। আর এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে কি হয়? এই কথাগুলো তো ভাবিনি আমি। এখন মন খারাপ না করে ভাব কি করে গায়িকা চাঁদকে পটানো যায়। তোর কাছে কোনো আইডিয়া আছে বোন? সাধারণ কোনো মেয়ে হলে বলতে পারতাম, কিন্তু সে তো সেলিব্রিটি মানুষ। আচ্ছা, পরে জানাবো তোকে আমি। অনুষ্ঠান শেষ হতে হতে রাত 12টা বেজে গেল। কণ্ঠশিল্পী চাঁদও চলে গেল তার মায়ের সাথে। আমরা দুই ভাই বোনও চলে আসলাম বাসাতে। আবারও আগের ন্যায় অফিসে যাওয়া আসা করতে লাগলাম। তবে যেদিন অফিস তাড়াতাড়ি ছুটি দেয় সেদিন আমরা তিন বন্ধু মিলে জমি আড্ডা দিই।
আজ অফিস তাড়াতাড়ি ছুটি দিল আজ, তাই আমি চলে গেলাম রহিম মামার দোকানে। ওখানে আগে থেকেই আহসানুল হক, সিয়াম আর শাহেদ বসেছিল। তোরা কখন আসলি? আমি আজকে অফিসে যাই নাই। আসলাম প্রায় 10 মিনিট আগে। তা তোর কি প্রেম হলো বন্ধু? না বন্ধু, হয় নাই, তবে একজনকে পছন্দ হয়েছে, এখনো বলতে পারি নাই। মেয়েটার নাম ঠিকানা বল, আমি গিয়ে বলবো তোর কথা। বন্ধু অসম্ভব। কেন? যাকে আমার পছন্দ হয়েছে সে কোনো সাধারণ মেয়ে না। সে জিন না পড়ি? মজা করা বাদ দে শাহেদ। তাহলে বলতেছিস যে সাধারণ মেয়ে না? সত্যি সাধারণ কেউ না, বর্তমানে আমাদের দেশের নাম করা শিল্পী চাঁদ। তুই পাগল হয়ে গেছিস? দেখ শামীম, চাঁদের আশা বাদ দে। তার পিছনে গীতিকার, সুরকার, বড় বড় বিজনেসম্যান, এমপি মন্ত্রীর ছেলে ঘুরে। তোকে কখনো চাঁদের বডিগার্ড করবে না, আর তুই তাকে ভালোবাসিস। শুন, তুই ওদের লেভেলের না, বুঝলি? আমার যে তাকেই পছন্দ বন্ধু, অন্য কাউকে ভালো লাগে না। দেখ শামীম, বাস্তবটা তুই জানিস, তবুও কেন অবুঝের মতো কথা বলিস? আর সবচেয়ে বড় কথা হলো, তার তো দেখাই পাবি না। আজ এখানে তো কাল ওখানে, আজ এদেশে তো কাল অন্য দেশে। শাহেদ ঠিক বলেছে শামীম, খামাকা চাঁদের আশা বাদ দে। আমরা আরো কিছুক্ষণ রহিম মামার চায়ের দোকানে আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেলাম। আমি মন খারাপ করে বাসায় ঢোকা মাত্র তৃপ্তি আমার কাছে এসে জিজ্ঞাসা করলো, ভাইয়া কি হয়েছে তোর? শরীর কি খারাপ হয়েছে নাকি? আরে কোনো হয় নাই তো আমার। তাহলে আজ এমন মনমরা হয়ে অফিস থেকে ফিরে আসলি যে? শাহেদ আর সিয়ামের কথা বলাগুলো সব বললাম। শাহেদ ভাইয়া আর সিয়াম ভাইয়া ঠিক কথাই বলেছে, তাই বলে কি তুই হাল ছেড়ে দিবি? এর মধ্যে মা এসে আমাদের দুজনের মাঝে হাজির। কি এমন কথা হচ্ছে তাদের দুজনের মাঝে? মা, তোমার ছেলের মেয়ে পছন্দ হয়েছে, কিন্তু বলতে পারে নাই। মেয়েটার ঠিকানা বল, আমি গিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে আসি। সম্ভব না মা। কেন সম্ভব না? ভাইয়া যাকে পছন্দ করেছে সে নাম করা গায়িকা মা। শামীম, তুই ওই মেয়ে আশা বাদ দে বাবা। ওদের সাথে আমাদের চায় না। ওরা কোথায় আর আমরা কোথায়? মা ওসব কথা বাদ দাও তো, এখন আমার খুব ক্ষুধা লাগছে, খেতে দাও। যা পোশাক পাল্টে হাত মুখ ধুয়ে আয় বাবা। আমি মার কথা মতো হাত মুখ ধুয়ে এসে খেতে বসলাম। আমি খেয়ে আমার রুমে এসে দিলাম ঘুম। তো একদিন অফিসে যাচ্ছি, পথে একটা লোক আমাকে দাঁড় করালো। ভাই, একটা বিপদে পড়ে গেছি, আপনি একটু সাহায্য করবেন প্লিজ। কি সাহায্য? আসলে গাড়িটা নষ্ট হয়ে গেছে। গাড়িতে গায়িকা চাঁদ ম্যাডাম আছে, তার আজ একটা নতুন গান রেকর্ডিং হবে, কিন্তু রাস্তায় কোনো গাড়ি নেই। যদি আপনি একটু আপনার বাইকে করে ম্যামকে পৌঁছে দেন তাহলে অনেক বড় উপকার হবে। আমি গায়িকা চাঁদের নাম শুনে মনে লুঙ্গি ডান্স দিতে লাগলাম আর ভাবতে লাগলাম যে করেই হোক আর চাঁদের নাম্বার বা বাসার ঠিকানা নেবো আমি। আচ্ছা ডাকুন আপনার ম্যাডামকে। লোকটা চলে গেল চাঁদকে ডাকার জন্য। চাঁদ আর লোকটা আবার একসাথে আমার কাছে আসলো। আমি আমার হেলমেটটা চাঁদকে পরার জন্য দিলাম। চাঁদ হেলমেট পরে বাইকের পেছনে বসে লোকটাকে বললো গাড়ি ঠিক করে স্টুডিওতে নিয়ে যেতে। আমিও বাইক চালাতে শুরু করে দিলাম। একটু সামনে যাওয়ার পর আমি বললাম, আমাকে চিনতে পেরেছেন? না, চিনতে পারি নাই। গত মাসে আমাদের কোম্পানিতে প্রোগ্রাম করলেন, আমি আপনার সাথে পরিচিত হতে গেছিলাম। হ্যাঁ, মনে পড়েছে। তাহলে আপনি সেই ব্যক্তি? আসলে কত রকম ব্যক্তির সাথে পরিচয় হয়, সবাইকে কি মনে রাখা যায় বলেন? আচ্ছা, আমি কি আপনার পার্সোনাল নাম্বার পেতে পারি? আসলে আমি আমার ফোন নাম্বার কাউকে দিই না, আর তাছাড়া আমার আম্মু সব সময় আমাকে চোখে চোখে রাখে। প্লিজ দিন না। আচ্ছা, বাইক দাঁড় করান, আমি দিতেছি। আমি রাস্তার এক সাইডে বাইক দাঁড় করালাম, তারপর পকেট থেকে ফোন বের করে যাদের ফোন নাম্বার নিলাম। নাম্বার নেওয়া হলে আবার বাইক চালাতে শুরু করে দিলাম। যাদের রেকর্ডিং স্টুডিও এসে তাকে নামিয়ে দিয়ে অফিসে চলে আসলাম। অফিস ছুটি হলে সিয়াম আর শাহেদকে ফোন করে রহিম আমার চায়ের দোকানে আসতে বললাম, তারাও চলে আসলো। সিয়াম, শাহেদ, জানিস আজকে গায়িকা চাঁদকে বাইকে করে ক্লিপ দিয়েছি। বলিস কি মামা? সত্যি বলতেছিস? তা কিছু কি করতে পারলি? তার ফোন নাম্বার নিয়েছি। তাহলে ফোন দে। আমি পকেট থেকে ফোন বের করে চাঁদের নাম্বারে কল দিলাম, কিন্তু ফোন ওয়েটিং। আর অনেকবার দিলাম, তবু ফোন ওয়েটিং বলতেছে। দেখ ভাই, আগেই বলেছি, গায়িকা চাঁদ একজন সেলিব্রিটি মানুষ। তার সম্পর্ক সবসময় বড় বড় মানুষদের সাথে। এমনও তো হতে পারে কারো সাথে ব্যক্তিগত কথা বলতেছে।
তারা প্রিয়ে রাখে কি জন্য জানিস না? আর এত সময় ধরে কেউ পার্সোনাল কথা বলে? তিনি একজন গায়িকা, তার সময় কই মানুষের সাথে পড়াশোনার কথা বলার। তাছাড়া সারাদিন ব্যস্ত থাকে আর ক্লান্ত হয়, রাতে তো তাদের বিশ্রাম করা দরকার। তা না করে এত কথা কার সাথে বলে? আবার ফোন দিতে তুই? আমি আবার ফোন দিলাম, কিন্তু ওই একই ঘটনা, ফোন ওয়েটিং। কি হলো বললাম না? দেখ ভাই, গায়িকা চাঁদের আশা বাদ দিয়ে একটা সুন্দর মেয়ে দেখে বিয়ে করে নি। শামীম, আমার মনে হয় সাইদের কথা শোনা তো ঠিক হবে। আমি হতাশ হয়ে বাসায় এসে খাওয়া দাওয়া না করেই রুমে গিয়ে চাঁদকে আবার ফোন দিলাম, কিন্তু ওই ওয়েটিং। আবার অনেকক্ষণ পর আবার ফোন দিলাম, এবার ঢুকলো কিন্তু ধরলো না। বারবার ফোন দিতেছি কিন্তু কেউ ফোন তুলছে না। এভাবে প্রায় 10 দিন কেটে গেল। যতবার ফোন দিয়েছি হয় ওয়েটিং, নয়তো ফোন রিসিভ করে না। শেষে ফোন দেওয়াই বাদ দিলাম। ঠিক 4 দিন পর চাঁদের নাম্বার থেকে আমার ফোনে কল আসলো, আর আমি সাথে সাথে রিসিভ করে বললাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কে বলছেন? আমাকে চিনতে পারেন নাই? আজব তো, চিনবো কেমন করে? আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আর আমাকে এত ফোন দেওয়ার কারণ কি? সেদিন যে আপনাকে বাইকে লিফট দিলাম, আপনার ফোন নাম্বার নিলাম, আমি সেই ব্যক্তি। এবার কি মনে পড়ছে? ও আপনি? সরি সরি, চিনতে পারি নাই। আর আপনার ফোন না ধরার জন্য না ঠিক আছে। আপনাকে ধন্যবাদ। আপনার জন্য সেদিন সঠিক সময়ে পৌঁছতে পেরেছি আর গান রেকর্ড করতে পেরেছি। আরে ধন্যবাদ দিতে হবে না, আপনাকে সাহায্য করতে পেরেছি এতেই অনেক। জানেন, সেদিনের রেকর্ডিং করা গানটা এখন সবার মুখে মুখে। সেদিন যদি আপনি সাহায্য না করতেন তাহলে গানটা রেকর্ড করতেই পারতাম না। আপনাকে আমি সাহায্য করতে পেরে নিজেকে ধন্য মনে করতেছি। আপনার সাথে শুধু কথাই বলতেছি, আপনার তো নাম ঠিকানা কিছুই জানা হলো না। আমার নাম শামীম, থাকি বনানীতে। পরিবারে মা আর একটা ছোট বোন আছে। আপনার বাবা নেই? না, তিনি গত হয়েছে আজ 16 বছর। ও সরি। আরে সরি বলা লাগবে না। আপনার সম্পর্কে কিছু বলুন। আমরা গুলশান নিকেতনে থাকি। আমি পরিবারের সবার ছোট। বড় বোনের বিয়ে হয়ে গেছে। এখন আমি, বাবা, মা, আপু আমরা একসাথে থাকি। আপনারা দেখি জয়েন্ট পরিবার। জি ধন্যবাদ, আপনার সাথে পরে কথা হবে। চাঁদের সাথে কথা বলা হলে বাসায় এসে তৃপ্তিকে বলি আমি চাঁদের সাথে কথা বলেছি। তৃপ্তিকে জানানোর পর শাহিদ আর সিয়ামকে ফোন করে সব জানালাম। এখন রোজ চাঁদের সাথে আমার কথা হয়। চাঁদ ঢাকার যে কোনো জায়গায় প্রোগ্রাম করলে আমি তার প্রোগ্রাম দেখতে যাই। এখন প্রতিদিন অফিস শেষ করে রহিম মামার দোকানে গিয়ে সিয়াম আর শাহিদের সাথে আড্ডা দেই না। এখন প্রতিদিন অফিস শেষ করে চাঁদকে দেখার জন্য ওর বাসার সামনে যাই। সেই সময়টা করে চাঁদ ওদের বাসার ব্যালকনিতে আসে। আমি চাঁদকে দেখি আর চাঁদ আমাকে। এই কয়েক মাসে চাঁদের সাথে আমার সুন্দর একটা সম্পর্ক হয়ে গেছে। আমি এখন মনে মনে ভাবতেছি চাঁদকে ভালোবাসার কথাটা বলে দিই তো একদিন। চাঁদ আমাকে ফোন করে একটা রেস্টুরেন্টের ঠিকানা দিয়ে সন্ধ্যায় সেখানে যেতে বললো। আমিও সময় মতো সেখানে গেলাম। আসো বসো, কিছু খাই, তারপর না হয় কথা বলা যাবে। আমিও মাথা নেড়ে হ্যাঁ জবাব দিলাম। চাঁদ খাবার অর্ডার করলো, ওটার খাবার দিয়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে আমি চাঁদকে বললাম, কি জন্য ডাকলেন এবার বলেন। তুমি কি ব্যস্ত আছো? আরে না। আমি কথা ঘুরিয়ে ফিরিয়ে বলতে পারি না, সোজাভাবে বলতেছি। জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার সাথে কথা বলতে বলতে কখন যে তোমার কথার মায়ায় পড়ে গেছি তা নিজেই জানি না। আমার যখন বিপদের সময় কাউকে প্রয়োজন ছিল তখন তুমি আমার পাশে দাঁড়িয়েছিলে। তোমার কথা বলা, তোমার কথার ধরন, তোমার ব্যবহার সব আমার ভালো লেগেছে, আমাকে মুগ্ধ করেছে। তুমি মেয়েদের সম্মান করো, এটা তো আমি আরও তোমার উপর ফিদা হয়ে গেছি। করবে কি তোমার জীবন সঙ্গী? আমাকে থাকতে দিবে কি তোমার পাশে? আপনাকে প্রথম যেদিন দেখেছি সেদিনই আপনার প্রেমে পড়ে গেছি। অনেক খুঁজেছি আপনাকে, ভাগ্য ভালো ছিল বলে আপনাকে আমি পেয়েছি। কতবার বলতে চেয়েছি কিন্তু ভয় করতো যদি হারিয়ে যান। আমি হতে চাই আপনার জীবন সঙ্গী, আপনাকে আমার পাশে সারা জীবন দরকার। আই লাভ ইউ চাঁদ। আই লাভ ইউ টু। এখন থেকে আর আপনি বলবে না, শুধু তুমি করে বলবে। ঠিক আছে, তুমি করেই বলবো। চলো আজ তোমার বাইকে করে ঢাকা শহর ঘুরবো, হারিয়ে যাবো ভালোবাসার সাগরে। তোমার বাসার লোক যদি টেনশন করে? করবে না। তাহলে চলো। আমি আর চাঁদ বাইকে চললাম। আমার হেলমেট চাঁদকে পরতে দিলাম, কারণ সে সেলিব্রিটি মানুষ। আমার সাথে ওকে কেউ এভাবে দেখলে খারাপ ভাববে। আমি বাইক চালাতে শুরু করে দিলাম। চাঁদ আমাকে তার 2 হাত দিয়ে জড়িত হলো। আমরা ঘুরতে লাগলাম। ঘুরতে ঘুরতে রাত 12টা বেজে গেল। আমি চাঁদকে নিয়ে ওর বাসায় চলে গেলাম। চাঁদকে নামিয়ে দেওয়ার সময় চাঁদের মা আমাকে দেখলো। আমি চাঁদকে নামিয়ে দিয়ে আমার বাসায় চলে গেলাম। বাসার ভিতরে ঢুকে দেখি মা আর তৃপ্তি খাবার টেবিলে বসে আছে। আমাকে আসতে দেখে মা বলল, বাবা তোর আসতে আজ এত দেরি হলো কেন?
কত টেনশন হচ্ছিল আমাদের। ভাইয়া তুই কি রে, এতবার ফোন দিলাম তোকে, ফোনটা ধরলি না তুই? তৃপ্তির কথা শুনে পকেটে ফোন বের করে দেখি 33টা মিস কল। মা আমি ফ্রেশ হয়ে এসে তোমাদের সব বলতেছি। আমি ফ্রেশ হতে গেলাম, চলুন চাঁদের মা চাঁদকে কি বলে শুনে আসি। চাঁদ, তুই ছেলেটার বাইকে কেন আসলি আর তোর গাড়ি কেন পাঠিয়ে দিয়েছিস? আসলে মা, আমি ওকে ভালোবাসি আর ওর বাইকে একটু ঘুরতে গিয়েছিলাম, তাই গাড়ি পাঠিয়ে দিয়েছি। চাঁদ, তুই ভুলে যাস না ওই ছেলেটা কোথায় আর তুই কোথায়। তোকে বিয়ে করার জন্য বড় বড় বিজনেসম্যান, এমপি, মন্ত্রী ছেলে বিয়ের প্রস্তাব পাঠায়। তাই এইসব ভুলে যা। তোর বিয়ে যার সাথে দিব তোকে তাকেই বিয়ে করতে হবে। মা, আমি তোমার কথা মানতে পারবো না, আর বিয়ে যদি করতে হয় তাহলে শামীমকেই বিয়ে করব। ওই ছেলের কি আছে? তোকে কি কোনো সুখ দিতে পারবে? তুই সোনার চামচ মুখে নিয়ে জন্মেছিস, তো সারাদিনের হাত খরচের টাকা দিতে পারবে না সে। মা, শামীম অনেক সৎ ছেলে। হ্যাঁ, হাত খরচের টাকা দিতে পারবে না, কিন্তু ভালোবাসার সুখ ঠিকই দিতে পারবে। ভালোবাসার সুখ তোকে অন্য কেউ দিতে পারবে, তাই এই ছেলেকে ভুলে যা। তোর স্ট্যাটাস, খাওয়া, চলাফেরা, পোশাক এসবের কোনো কিছুই দিতে পারবে না। মা, আমার যা আছে তাই দিয়ে হয়ে যাবে। আমার তো কোনো টাকা পয়সার অভাব নেই মা। আমার ব্যাংকে যত টাকা পয়সা, সোনা গয়না আছে তা দিয়ে তো আমার মতো 14টা চাঁদ বসে খেয়ে শেষ করতে পারবে না। এমন সময় চাঁদের বোন ওর মায়ের কানে কানে বলতেছে, মা তুমি দেখি পুরো বোকা, সোনার ডিম পাড়া হাঁসকে হাতছাড়া করতে চাও। চাঁদের মা কিছুক্ষণ ভেবে চিনতে চাঁদকে আবার বলল, বোকা মেয়ে আমার, আমি তো তোর সাথে মজা করলাম আর দেখলাম তোর ভালোবাসা সত্য না মিথ্যে। চাঁদ ওর মাকে জোরে ধরে বলতে লাগলো, তুমি পৃথিবীর সেরা মা। আমি জানতাম আমার ভালোবাসা আমার মা মেনেই নেবে। এসব বলে চাঁদ তার রুমে চলে গেল। কেউ একজন দরজার কাছ থেকে তাদের সব কথা শুনতেছিল। তিনি আর কেউ না, তিনি চাঁদের বাবা। মা এত বোকামি কেমন করে করতে পারো বলো তো? একটুর জন্য চাঁদ হাতছাড়া হতে যাচ্ছিল। আমি ওই ছেলেকে কখনোই মেনে নেব না। মা চাঁদকে করতে দাও, সময় সুযোগ বুঝে সব শেষ করে দিব। আর তাছাড়া চাঁদ তো পরের মাসে মালয়েশিয়া গান করতে যাবে, তখন না হয় একটা চাল চালবো। এখন যেভাবে হোক ম্যানেজ করে চলো। চাঁদের বাবা এদের এসব কথা সহ্য করতে না পেরে ওদের কাছে এসে, আর কত নিচে নামবে তোমরা? একটা মেয়ের তো জীবন নষ্ট করে দিয়েছো, আর একটা মেয়ের জীবন কেন নষ্ট করে দিতে চাইছো? এই এত কথা বলো কিসের জন্য? যাও গিয়ে তোমার কাজ করো। এছাড়া আর কি করতে পারবে? ঈশিতা মা, তুই অন্তত ভালো হয়ে যা, তোর স্বামীর সংসারে ফিরে যা। আর কত বাবা মার সংসারে থাকবি? ওর মতো ছোট লোকের সংসার আমি কখনো করব না। আর শোনো, তুমি যদি আমার বাবা না হতে তাহলে কবেই বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতা। এই আমি কি খারাপ? তো এই কথা তুমি বাদে অন্য কেউ বললে তার গালে এতক্ষণে আমার হাত থাকতো, আর আমি তোর সংসারে থাকতেছি না, বুঝলি? যাও আমার জামাটা ধুয়ে দাও। চাঁদের বাবা ঈশিতা আর তার বউয়ের কথা শুনে কাঁদতে কাঁদতে চলে গেল থালা বাসন আর জামা ধুয়ে দিতে। চাঁদের বাবা মুখ ফুটে কাউকে কিছু বলতে পারে না। যদি কাউকে কিছু বলতে যায় তো তাকে বাসা থেকে বের করে দেবে, নয়তো না খেয়ে থাকতে হবে। কারণ চাঁদের মা চাঁদের বাবার সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে, আর তার শ্বশুর বাড়ির লোকের সাথে চাঁদের বাবার সম্পর্ক নষ্ট করে দিয়েছে। চাঁদের বাবা নিজের বাসায় কাজের মানুষের মতো কাজ করে খায়। বাকি সব পরে জানতে পারবেন। চলুন, শামীম ফ্রেশ হয়ে খাবার টেবিলে আসে। তা ভাইয়া এখন বল, তোর এত দেরি হলো কেন আসতে? আর চাঁদ আমাকে ভালোবাসি বলেছে, তাই চাঁদকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম। তাই বলে তুই ফোন ধরবি না? সরি বোন, খুশিতে বুঝতে পারে নাই। চাঁদের পরিবার কি মেনে নিবে তোদের? আর এখনই চাঁদকে পেয়ে আমাদের ভুলে যাচ্ছিস? পরে না জানি কি হয়। মা চাঁদ বলেছে চাঁদের সব কথা চাঁদের মা শোনে। আর মা সত্যি আমি বুঝতে পারি নাই, এবারের মতো ক্ষমা করে দাও। তোমরা এত রাত অব্দি না খেয়ে আসো কেন? ভাইয়া তোকে ছাড়া কি কখনো আমরা রাতে খাবার খেয়েছি বল? এবার থেকে দেরি হলে খেয়ে নিবি। বাবা এখন তোকে নিয়ে ভয় হচ্ছে, যদি কোনো অঘটন ঘটে। মা তুমি অযথাই চিন্তা করতেছো, দেখবে কিছুই হবে না। আর ভাইয়া
চাঁদকে কিন্তু আমাদের বাড়ির বউ করেই নিয়ে আসবি, বুঝলি? ইনশাল্লাহ বউ করে নিয়ে আসবো। আরও কোনো কথা না বলে তাড়াতাড়ি খা, তোদের আবার কালে কলেজ আর অফিস আছে। আমরা আর কোনো কথা না বলে খেতে লাগলাম। খাওয়া দাওয়া শেষ করে আমার রুমে চাঁদকে ফোন দিলাম। কি করো তুমি? এই তো শুয়ে আছি, কখন তুমি ফোন দেবে সেই অপেক্ষা করতেছি। তোমার মা কি তোমাকে কিছু বলেছে? না, কোনো বলে নেই, তবে মামি তোমাকে আর আমাকে মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ, যাক খুশি হলাম। অনেক ভয় করতেছিল। শোনো, কালকে তোমার সাথে দেখা হবে না। আমি কালকে কক্সবাজার যাচ্ছি, সেখানে প্রোগ্রাম আছে আমার, তবে তোমার সাথে ফোনে কথা হবে। তা কতদিনের জন্য যাচ্ছ? এই তো কালকে সকালে যাব, রাতে শো আছে, পরের দিন সন্ধ্যায় ঢাকা ব্যাক করব, তারপরের দিন দেখা করব। সাবধানে যাবে আর নিজের খেয়াল রাখবে। তোমার সাথে কে কে যাবে? আমার ফ্রেন্ড আর মাম্মি, আপু যাবে। তুমি এমন করে বলতেছো, আমি মনে হয় আগে কখনো কোথাও প্রোগ্রাম করতে যাইনি। অযথা টেনশন করো না, বুঝলে? তাদের সাথে কথা বলে দিলাম ঘুম। পরের দিন তৃপ্তিকে কলেজে নামিয়ে দিয়ে অফিসে চলে গেলাম। অফিস ছুটি হলে আমার শাহেদকে ফোন করে রহিম মামা চায়ের দোকানে আসতে বললাম। আমার শাহেদ রহিম মামা চায়ের দোকানে এসে হাজির। আমি ওদের দুজনের কাছে যেতেই, কি রে এত জরুরি তলব করার কারণ? বন্ধু আমার তো প্রেম হয়ে গেছে। কার সাথে আর কেমন করে? চাঁদের সাথে। তোরা তো জানতি চাঁদের সাথে আমাকে প্রতিদিন ফোনে কথা হতো, তাহলে আর কালকে চাঁদ নিজে আমাকে প্রপোজ করেছে। সত্যি? আমার তো বিশ্বাস হচ্ছে না। তোদের কখন আমি মিথ্যে কথা বলেছি? তাহলে এই খুশিতে চা আর সিগারেটের বিল তুই দিবি। আরে খা, কোনো সমস্যা নেই। শাহেদ আর শিয়াম রহিম আমার কাছ থেকে চা সিগারেট নিজে নিল এবং আমাকেও দিল। তিনজন আজ অনেকদিন পর একসাথে সিগারেট খাচ্ছি। শিয়াম তো এই খবর শুনে আজ সেই খুশি পারে না, এখনই ড্যান্স করে। সিগারেট শেষ হলে শাহেদ আমাকে বলে, শামীম আমার ভয় করতেছে রে, যদি তোর ভালোবাসার দাম না দেয় চাঁদ। তাছাড়া চাঁদ তারকা ব্যক্তি, ওদের কাছে এসব প্রেম ভালোবাসা পান্তা ভাতের মতো। আরে কালকে চাঁদ রাতে ফোন দিয়ে বলেছে ওর মা নাকি আমাদের সম্পর্ক মেনে নিয়েছে। তবুও যদি তোর চেয়ে ভালো কাউকে পেয়ে তোকে ভুলে যায়, তাহলে কি করবি? আচ্ছা, তুই কি নেগেটিভ ছাড়া পজিটিভ ভাবতে পারিস না? চাঁদের মা যদি রাজি থাকে তাহলে আর সমস্যা কোথায়? সিয়াম ঠিক বলেছিস। আমি সামন পেছন ভেবে বাস্তব কথা বলেছি। যদি খারাপ কিছু না হয় তো আলহামদুলিল্লাহ। বাবির সাথে কবে দেখা করাবি আর কথা বলাবি সেটা বল। চাঁদ আজকে কক্সবাজার গেছে, ফিরে তোদের সাথে পরিচয় করে দেবো। ঠিক আছে, আজকে তাহলে উঠি, তুই তাড়াতাড়ি বাসায় যা, আন্টি আবার টেনশন করবে। আসলে আমার জীবনের সব কথা যেমন শাহেদ শিয়াম জানে, তেমন ওদের জীবনের সব কথা আমি জানি। ওদেরকে বিদায় দিয়ে বাসায় এসে খাওয়া দাওয়া করে মা আমি তৃপ্তি প্রায় ঘন্টাখানেক আড্ডা দিলাম। আড্ডা দেওয়া শেষ হলে আমার রুমে এসে শুয়ে চাঁদের কথা ভাবতে লাগলাম। চাঁদের কথা ভাবতে ভাবতে রাত 1টার দিকে চাঁদ আমাকে ফোন দিল। কেমন আছো তুমি? আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমার অনুষ্ঠান আজ কেমন হলো? আমি ভালো আছি, অনুষ্ঠান আগের মতোই ভালো হয়েছে। তোমাকে আজ একটা দিন দেখতে না পেরে মনে হচ্ছে তোমাকে কত বছর দেখি না। তাই নাকি? আচ্ছা, এত ভালোবাসা কোথা থেকে আসে শুনি? বুকের বাঁ পাশ থেকে, হৃদয় থেকে, মন থেকে। আরে থামো, হইছে, দেখবো বিয়ের পর কেমন ভালোবাসতে পারো। সেটা না হয় বিয়ের পর দেখাবো। আমিও দেখবো কেমন পারো। চাঁদের সাথে আরো কিছু কথা বলে ফোন রেখে দিলাম, ঘুমিয়ে পড়লাম। পরের দিন অফিসে গেলাম। আমি অফিসে থাকা অবস্থায় চাঁদ ফোন দিয়ে বললো আজ রাতে এসে ঢাকায় আসবে আর কালকে দেখা করবে। পরের দিন আমি চাঁদকে একটা পার্কে দেখা করতে বলি। চাঁদও আসে, কিন্তু চাঁদ সেলিব্রিটি মানুষ হয় কারণে সবার সামনে আমার সাথে দেখা করতে পারতেছে না। চাঁদ গাড়িতে বসে থাকলো। আমি চাঁদের গাড়ির কাছে গেলে চাঁদ দরজা খুলে দিল। আমি ভেতরে ঢুকলাম, চাঁদের সাথে অনেক কথা বললাম। আমাদের দুজনের প্রেম আলাপ শেষ হলে আমি আর চাঁদ রেস্টুরেন্টে গেলাম খাওয়ার জন্য। খাওয়া দাওয়া শেষ হলে আমার শাহেদকে ফোন করে আসতে বলি সেখানে। আমার শাহেদ আসলে ওদের সাথে চাঁদের পরিচয় করে দেই। আমার শাহেদ চাঁদের সাথে নানা রকম কথা বলে চলে গেল। আমি তখন চাঁদকে বললাম এরপর দেখা করতে আসলে যেন বোরকা পরে আমার সাথে দেখা করতে আসি। এখন প্রায় আমার আর চাঁদের দেখা করা, খাওয়া, ঘোরাফেরা করা, ফোনে কথা বলা, চাঁদের কোথাও অনুষ্ঠান থাকলে সেখানে দেখতে যাওয়া, এইভাবেই আমার আর চাঁদের দিন যেতে লাগলো। প্রায় 1 মাস পর চাঁদ মালয়েশিয়া গেল, সেখানে তার গানের অনুষ্ঠান আছে। চাঁদ মালয়েশিয়া যাওয়ার কয়েকদিন পর আমার ফেসবুকে একটা মেসেজ আসে। আমি মেসেজটা সিন করে দেখি চাঁদের একটা ছেলে অন্তরঙ্গ মুহূর্তে ভিডিওটাতে দেখি চাঁদ ছেলেটার সাথে ডান্স করতেছে আর একসাথে ড্রিঙ্কস করতেছে। বারবার চাঁদ ছেলেটার গায়ে পড়ে যাচ্ছে আর ছেলেটার সুযোগের সৎ ব্যবহার করতেছে। কিছুদিন পর চাঁদ দেশে ফিরে এলে আমি চাঁদকে আমার সাথে দেখা করতে বলি। চাঁদ আমার সাথে দেখা করলে আমি চাঁদকে ভিডিওটা দেখাই।
ভিডিওটা দেখার পর তাদের একটু ভয় পেলো, পরে স্বাভাবিক হয়ে আমাকে বলে সে কিছু জানে না আর ভিডিওটা এডিট করা। আমি ছেলেটার কথা জিজ্ঞেস করলে বলে চেনে না। পরে আমিও বিশ্বাস করিনি তাদের কথা। তখন চাঁদ তারকা ব্যক্তি, তার শত্রুর অভাব নেই। চাঁদের সাথে ঘুরতে ঘুরতে বলি, চাঁদ আমি তোমাকে বিয়ে করতে চাই, আর টেনশন নিতে পারতেছি না। আমি বলার সাথে সাথেই চাঁদ রাজি হয়ে যায়। তখন চাঁদ আমাকে বলে পরশু যেন আমার মা বোনকে নিয়ে তাদের বাসায় চলে আসি বিয়ের কথা বলার জন্য। তারপর চাঁদ বাসায় চলে গিয়ে তার মাকে বলে, মামি তোমার সাথে আমার কথা আছে। বল মা, কি বলবি? মামি পরশু শামীম ওর মা বোনকে নিয়ে আমাদের বিয়ের কথা বলতে আসবে। এত তাড়াতাড়ি কেন? কে যেন আমার আর অনেকের মেলামেশার ভিডিও শামীমকে দিচ্ছে, তাই আমি কোনো রিস্ক নিতে চাই না, আর একই ভুল বারবার করতে চাই না। আগে যাদের সাথে আমার সম্পর্ক ছিল তারা নিশ্চয়ই জেনে গেছে আমার আর শামীমের সম্পর্কের কথা, তাই মিডিয়া কোনো খারাপ তথ্য পাওয়ার আগে আমি শামীমকে বিয়ে করতে চাই। সেই সময় চাঁদের বড় বোন ঈশিতা চাঁদের মায়ের কানে কানে কি যেন বলে। চাঁদের মা সেসব কথা শোনার পর চাঁদকে আবার বলল, আমি পরশু শামীম আর ওর মাকে যা যা বলবো তাতেই তুই সম্মতি দিবি। ভাবিস না তোর বিয়ে ভেঙে দিব। তোর যাতে ওদের বাসায় যাওয়ার পর কোনো ক্ষতি বা অসুবিধা না হয় সেই ব্যবস্থাই করব, বুঝলি? মামি বুঝেছি। আমার মামি আমার কখনো খারাপ কিছু চাইতেই পারে না। এইসব কথা বলে চাঁদর রুমে চলে গেল। গিয়ে আবার শামকে ফোন করে পরশু আসতে বললো বিয়ের কথা বলার জন্য। এদিকে চাঁদের মা বোনের কথা, মাম্মি এই প্ল্যানটাও গেল। তোমার মেয়ে দেখি আগে থেকে সব ঠিক করে ফেলেছে। পরশু আসুক ওরা, তখন ওদের বিয়ে ভাঙবো। যদি সেদিন বিয়ে না ভাঙে তো বিয়ের দিন ভাঙবো। বিয়ের দিন না ভাঙলেও বিয়ের পর সম্পর্ক নষ্ট করে দিব, বুঝলি? আর চাঁদের সব টাকা পয়সা আমাদের করে নিব। ওদের কাউকে কোনো ভাগ দিব না। একটা প্ল্যান যাবে, আরো একটা করব। এদিকে আমি বাসায় গিয়ে মাকে সবকিছু বুঝিয়ে বললাম। মা আমার কথা শুনে রাজি হয়ে গেল। মার সাথে যখন এসব নিয়ে কথা বলতেছি তখন চাঁদা আমাকে আবার ফোন দিয়ে পরশু বিয়ের কথা বলার জন্য চাঁদের বাসায় যেতে বললো। নানা রকম ব্যস্ততার কারণে সেদিনটা চলে গেল। আজ আমরা চাঁদের বাসায় যাব বিয়ের কথা বলার জন্য। আমি, মা, তৃপ্তি চাঁদের বাসায় যাওয়ার পর আমাদের বসতে দিয়ে চাঁদের দ্বারা নাস্তা পাঠানো হলো ওর বড় বোন আমাদের দেওয়ার জন্য। চাঁদ এসে মাকে সালাম দিয়ে নাস্তা দিল আমাদের খেতে। তৃপ্তি গিয়ে চাঁদের পাশে বসলো। তখন চাঁদের মা বলতে লাগলো, দেখুন আপা, বর্তমানে ছেলে মেয়েদের বিয়ে মা বাবার পছন্দ করে দিতে পারে না। তারা আগে থেকেই নিজের লাইফ পার্টনার ঠিক করে রাখে। ঠিক বলেছেন আপা। আমার মেয়েকে কখনো অভাবকে তা স্পর্শ করতে দেয়নি। আর আপনাদের মতো ছোট পরিবারের মেয়ে দিব আমার একটু ভয় করতেছে। দেখুন আপা, আমিও আমার ছেলে মেয়ে দুটোকে কখনো অভাব কি জিনিস তা বুঝতে দেইনি। আপনি নিশ্চিন্তে থাকতে পারেন আপা। কেমন করে নিশ্চিন্ত হব বলুন? আমার মেয়ে প্রতিদিনের যে হাত খরচ, আবার সপ্তাহে সপ্তাহে শপিং, জুয়েলারি, নতুন নতুন হিল, জুতা, মেকআপ, খাওয়া সব কি দিতে পারবেন? আমি তো চাঁদের মায়ের কথা শুনে অবাক। তিনি ওনার মেয়ের বিয়ের কথা বলতেছে না আমাকে আর মাকে অপমান করতেছে। তখন আমি চাঁদের দিকে তাকালাম, চাঁদও তাকালো। তার তাকানো দেখে বুঝলাম তার মায়ের কথা সেও একমত। দেখুন আপা, আমরা আপনার মেয়েকে কখনো অভাব বুঝতে দিব না। আমার মেয়ে তো গান বাজনা করে, তা তো জানেনি নিশ্চয়ই। তাই আমার মেয়েকে পূর্ণ স্বাধীনতা দিতে হবে। তার কোনো কাজে বাধা দিতে পারবে না। হ্যাঁ আমি জানি, আমার মেয়ে যেমন স্বাধীনভাবে চলাফেরা করে আপনার মেয়েও তেমন করেই চলবে। আমি আমার মায়ের কথা শুনে অবাক। আমি মায়ের দিকে তাকালাম, কি করে মা মিথ্যে কথা বলতে পারলো? এর থেকে মা সবসময় চোখে চোখে রাখে। তখন মা আমাকে চোখের ইশারায় চুপ করে থাকতে বললেন। আমার মেয়ে কিন্তু পার্টি, বন্ধু বান্ধবদের সাথে ঘোরাফেরা করতে ভালোবাসে, তাই এসব বিষয়ে বাধা দিবে না। আমার মেয়ে রান্না করতে, ঘরের কাজ করতে জানে না, তাই এসব বিষয় নিয়ে চাঁদকে কখনোই খোটা দিবেন না। আমার তাতে কোনো সমস্যা নাই। বর্তমানে যাদের নামে যত ধনসম্পত্তি আছে তা আপনারা ব্যবহার করতে পারবেন না। যদি এসব বিষয়ে রাজি থাকেন তাহলে আমি বিয়ের কথা বলতে পারি। তখন আমি চাঁদের মাকে বললাম আমি চাঁদের সাথে আলাদা কথা বলতে চাই। তিনি রাজি হলেন। আমি চাঁদকে নিয়ে ওর বেডরুমে গেলাম। গিয়ে দরজা বন্ধ করে চাঁদকে বললাম, চাঁদ তোমার মা এসব কি বলতেছে? বিয়ে দিতে চাচ্ছে নাকি আমাদের অপমান করতেছে? যা বলেছে সত্য বলেছে, আমার ভালোর জন্য বলেছে। আমি কোনো মিথ্যে কথা বলিনি। তা বলি নাই। আমার মাকে ডেকে তো এক প্রকার অপমান করা হচ্ছে। তোমার বা তোমার ধন সম্পত্তি দেখে তোমাকে ভালোবাসি নাই চাঁদ। তোমার সব চাহিদা পূরণ করতে চেষ্টা করব, তাই বলে এইভাবে বলবে তোমার মা? দেখো স্বামী, ভালো তুমি একাই বাসো না, ভালো কিন্তু আমিও বাসি তোমাকে। প্রত্যেক মা বাবা চায় তার ছেলে মেয়ে সুখী থাকুক। আমি জানি তুমি কতটা ভালো,
তবুও মামির কথার বাইরে যেতে পারি না। তোমরা যাই চাও তাই হবে। এখন চলো। চাঁদের রুম থেকে বের হয়ে আবার সবার কাছে আসলাম। তখন চাঁদের মা আমার মাকে বলতেছে, তোমাদের কথা শেষ হলে আমি আর একটা কথা বলতে চাই। কি কথা? আমি কারোর মুখের কথায় বিশ্বাসী না, তাই তোমাকে আর তোমার মাকে বন্ড পেপারে সাইন করতে হবে। বন্ড পেপারে সই করতে হবে কেন? আর বন্ড পেপারে কি লেখা থাকবে? যে কথাগুলো এতক্ষণ মুখে বললাম সে কথাগুলো ব্যতীত আরো কিছু কথা লেখা থাকবে। যেমন? তুমি আমার মেয়ের গায়ে কখনোই হাত তুলতে পারবে না বা মারতে পারবে না। আমার মেয়ের কোনো চাহিদা পূরণ করতে না পারলে ডিভোর্স দিতে হবে। যদি রাজি থাকো তো বলতে পারো। চাঁদ, তোমার মা এসব কি কথা বলতেছে? মামি তো ঠিক কথাই বলেছে, ভবিষ্যতে তোমার ভালোবাসা এমন নাও থাকতে পারে। আপা, আমি রাজি আছি, আপনি বন্ধ পেপার ব্যবস্থা করুন। কাজী রেজিস্টারের সাথে সাথে বন্ড পেপারেও সই করিয়েন। এখন বলেন, কবে আমার মেয়েকে ঘরে তুলতে চান? সামনের শুক্রবার আপনার মেয়েকে আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। আলহামদুলিল্লাহ। আমাদের এসব আলোচনা কেউ একজন আড়াল থেকে শুনতেছিল। তিনি আর কেউ নন, চাঁদের বাবা। ট্রিপ থেকে চাঁদ সাথে নিয়ে গিয়ে ওদের পুরো বাড়িটা দেখাচ্ছে। আর দিকে চাঁদের মা তার বিয়ের গল্প শোনাচ্ছে আমাকে আর মাকে। চাঁদের মায়ের বিয়ের কথা শোনার পর আমরা বাসায় চলে আসবো। ঠিক তখন মনে পড়লো চাঁদের বাবাকে তো দেখলাম না। অত সব চিন্তা করলাম না, ভাবলাম হয়তো ব্যস্ত হচ্ছে। আমরা চলে আসলাম চাঁদের বাসা থেকে। তখন মা আমাকে ডাক দিল। মা, কেন ডাকলে? তুই মনে হয় চাঁদের মায়ের কথাগুলো ভাবতেছিস। না মা, তবে তুমি কেমন করে ওনার সব প্রস্তাবে রাজি হয়ে গেলে? উনি কি বলে বলু, তোর সুখটাই আমার কাছে আগে। তাছাড়া চাঁদ তোকে ভালোবাসে। যে মেয়ে তোকে বিয়ে করতে রাজি হতে পারে সে মেয়ে কখনোই খারাপ হবে না। দেখবি বিয়ের পর স্বামীর সংসার নিয়েই থাকবে। ওর মা যে সব কথা বলেছে দেখবি চাঁদ তার উল্টোটাই করবে। বিয়ে হয়ে গেলে সব মেয়ের পরিবর্তন হয়ে যায়, আর আমিও কিন্তু মেয়েই ছিলাম। মা, যদি চাঁদ ওর মায়ের কথা মতো চলে তখন কি করব বলো? আল্লাহ দিলে আমাদেরও কম কিছু নাই। আর তুই তো চাকরি করিস, সমস্যা কেন? না, তবুও। ওসব চিন্তা বাদ দিয়ে বিয়েতে তুই কাকে কাকে দাওয়াত দিবি দে। আমি দেখি আমাদের সব আত্মীয় স্বজনকে দাওয়াত দে। দেখি কে কে তোর বিয়েতে আসে। আচ্ছা মা, বলবো। শোন, আর 2 দিন পর বিয়ের কেনাকাটা করার জন্য মার্কেটে যাব। শোন, তোর অফিস থেকে 10 দিনের ছুটি নিবি। আচ্ছা মা, ঠিক আছে। তুমি আগে সব ব্যবস্থা করা শুরু করে দাও। মার সাথে এসব কথা বলে বাসা থেকে বের হয়ে একাই রহিম আমার চায়ের দোকানে গেলাম। কারণ আজকে আমি অফিসে যাই নাই, শায়দ আর সিয়াম ওরা ওদের অফিসে আছে। চলুন ওদিকে চাঁদের পরিবার কি বলে শুনে আসি। মাম্মি, শামীমের মা দেখি তোমার সব কথা মেনে নিল। কিছুই তো বুঝলাম না। অন্য কোনো পরিবার হলে তো প্রথমেই না করে দিয়ে চলে যেত। মাম্মি, আমার কিন্তু সন্দেহ হচ্ছে ওই মহিলাকে সুবিধার বলে মনে হচ্ছে না। আমারও তাই মনে হচ্ছে। যদি আমাদের থেকেও বড় কোনো প্ল্যান করে তখন কি হবে? মা, তুমি না বলেছিলে বিয়ের কথা বলার সময় বিয়ে না ভাঙলে বিয়ের দিন বিয়ে ভাঙবে? আমার তো মনেই ছিল না। এবার দেখবো কেমন করে বিয়ে হয়। চাঁদের বাবা এসব কথা শুনে সহ্য করতে না পেরে ঈশিতা আর তার বউয়ের কাছে গিয়ে বলল, আর কত নিচে নামবে তোমরা? এক মেয়েকে বিয়ে দিয়ে তাকে সংসার করতে না দিয়ে নিজের কাছে রেখেছো। যখন ছোট মেয়ের বিয়ে হতে যাচ্ছে তখন তা ভাঙতে যাচ্ছ। ওরা আমার মেয়ে, আমি ওদের কি করব না করব সব আমার ব্যাপার। আমি শামীমকে কখনোই জামাই হিসেবে মেনে নিব না। তার কোনো স্ট্যাটাস আছে আমার মেয়ে স্বামী হবার? চাঁদ আমার মেয়ে হয়ে কেমন করে ওই ছোট লোকের বাচ্চার প্রেমে পড়তে পারে? শামীম ছোট লোক হতে পারে, কিন্তু তার পরিবারের সত্যিকারের ভালোবাসা আছে। তোমার কারণে তোমার মেয়ে এতগুলো সম্পর্ক করেছে। একটা বড় লোকের ছেলের সাথে করতে গেলে তার থেকেও আরো ভালো কাউকে তোমার পছন্দ হলে তার সাথে লেলিয়ে দিতে। তোমার কারণে আমার ছোট মেয়েটা এসব করতে বাধ্য হয়েছে। আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তাই তো শামীমের মতো হীরার টুকরা ছেলে সে পেয়েছে। হীরার টুকরা না ছাই। কেন যে অনেকের বাচ্চা চাঁদের সাথে সম্পর্ক নষ্ট করলো বুঝলাম না। একদিন এইসব কারণে তোমাদের পস্তাতে হবে। আর শোনো, শামীম বা ওর মা কোনো প্ল্যান করে নাই। ওরা সৎ মানুষ বলেই তোমার সব অন্যায় আবদার মেনে নিয়েছে। তাই তোমাকে অনুরোধ করে বলি, তুমি বড় মেয়েটার মতো ছোট মেয়েটার গর্বে যাওয়া সংসার নষ্ট করো না।
এই বুড়ো তোকে এই বুড়া তোকে এতদিন বাবা বলে সম্মান দিছি, কিন্তু আর দিব না। আজ আমি তোকে কোনো খাবার খেতে দিব না। আর সব কাজের লোকের ছুটি। পুরা বাসা ধুয়ে মুছে পরিষ্কার করবি এবং সব ময়লা কাপড় ধুয়ে দিবি। তোর খাবার আজ বাড়ির কুকুর খাবে। এই না হলে আমার মেয়ে একদম ঠিক করেছিল। কথায় কথায় শুধু তোর সংসারের কথা বলে আমাকে তোকে খারাপ বলে। শোন, এই খারাপ মানুষের জন্যই বেঁচে আছিস। এখন যা, ঈশিতা যা বলল তা কর গিয়ে। নিজে তো শেষ হয়েছে, সাথে বড় মেয়েটাকেও শেষ করছো। তোমরা আর কী বা করতে পারবে? এছাড়া না খেয়ে থাকতে পারবো, সমস্যা নেই। তবে ঈশিতা, তোকে কোনো অভিশাপ দেব না। তোকে শুধু এতটুকু বলবো, আজ আমার সাথে যে রকম ব্যবহার করলি, একদিন তোর সাথেও কেউ এই রকম ব্যবহার করবে। এসব কথা বলে চাঁদের বাবা কাজে লেগে পড়লো। এদিকে আমি, মামা শুক্রবার আমার বিয়ে, তোমার দাওয়াত রইলো কিন্তু। আচ্ছা বাবা, যাব। রহিম মামার দোকানে থাকা অবস্থায় সে আমার শাহেদকে ফোন দিয়ে রহিম মামার দোকানে আসতে বললাম। সন্ধ্যার দিকে দুজনেই চলে আসলো। কি রে, আজ অফিসে যাস নাই? না, যাই নাই। তা এত জরুরি ডাকলি যে, আজ ব্যাপার কি? আর আগে বস, শোন, শুক্রবার আমার আর চাঁদের বিয়ে, তাই তোদের বলার জন্য সেই বিকাল থেকে বসে আছি। কংগ্রাচুলেশন। কংগ্রাচুলেশন। রহিম মামাকে বলেছিস? আমাকে বলেছে। শোন, সিয়াম শ্রাবণীকে বিয়েতে নিয়ে আসবি। শাহেদ, তুইও মৌরিকে নিয়ে আসবি কিন্তু। আচ্ছা, নিয়ে আসবো। ওদের সাথে কথা বলে বাসায় চলে আসলাম। পরের দিন অফিসে গিয়ে বসের কাছে ছুটি নিলাম 10 দিনের। তারপর আমার সব কলিগ, বন্ধু বান্ধবীদের আমার বিয়ের দাওয়াত দিলাম। ওনাদের দাওয়াত দিয়ে বাসায় এসে আমার সব আত্মীয় স্বজনকে দাওয়াত দিলাম। পরের দিন মার্কেট করতে গেলাম বিয়ের জন্য। বিয়ের 2 দিন আগে টিভিতে নিউজ দেখাচ্ছে গায়িকা চাঁদের বিয়ে শুক্রবার, কিন্তু বিয়ে হচ্ছে তার থেকে ছোট ফ্যামিলির সাথে। আবার কোনো মিডিয়া নিউজ দেখাচ্ছে প্রেম ভালোবাসা ধনী গরিব মানে না, তার প্রমাণ গায়িকা চাঁদ। সোশ্যাল মিডিয়াতে এখন গায়িকা চাঁদের কথা অনেকে বলতেছে, গায়িকা চাঁদ কেমন করে এটা করতে পারলো? তিনি তো তার লেভেলের কাউকে বিয়ে করতে পারতো। অনেকের সাথে সম্পর্ক করার পর এই ছেলেকে বিয়ে করতেছে। এসব নিউজ দেখে আমার মাথায় আগুন উঠে গেল। যাই হোক, এসব চিন্তা বাদ দিয়ে আমার কাজ আমাকে করতে হবে। বিয়ের আগের দিন পর্যন্ত বিভিন্ন নাম্বার থেকে ফোন আসে আমার মোবাইলে। অনেকে অনেক রকম কথা বলে, কেউ চাঁদের বিষয়ে খারাপ বলে, তো কেউ আমাকে চাঁদের লেভেল নিয়ে খোটা দেয়। আমার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন, অফিসের কলিগ সবাই এই বিষয়ে জানতে চায়। যাই হোক, সেদিনটা এইভাবেই কেটে গেল। পরদিন বরযাত্রী নিয়ে চাঁদের বাসায় চলে গেলাম। ওখানে গিয়ে উপস্থিত যত রীতিনীতি আছে সব শেষ করে ভিতরে ঢুকতে দিল। ভেতরে গিয়ে দেখি অনেক সাংবাদিক আছে। কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করে দিল। কাজী যখন দিনমোহরের কথা বললো তখন, কাজী সাহেব, দিনমোহর 25 লক্ষ টাকা করুন। এসব কি বলতেছেন বেআইন সাহেবা? যা বলতেছি ঠিকই বলতেছি, বলা তো যায় না কখন কি করেন আপনারা আমার মেয়ের সাথে। আর বড় কথা হলো, আমার মেয়ে কোনো ছোট ঘরের সন্তান নয়। তাই বলে 25 লক্ষ টাকা? আমরা আপনার মেয়েকে সারা জীবনের জন্য নিতে চাই। এখানে ছাড়াছাড়ির কথা আসবে কেন? পাশ থেকে বিয়ে বাড়িতে আসে কিছু লোক বলতেছে, কি ম্যাডাম, কোন ঘরে মেয়ের বিয়ে দিতেছেন? দেনমোহরের কথা শুনে ভয় পায়। এর চেয়ে আমার ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিন। কি দেখে আপনার মেয়েকে এই ছেলের পছন্দ করলো? নানাজন নানা রকম কথা বলতেছে আর হাসতেছে। মা তাদের কথা শুনতে না পেরে কাজীকে বলল, কাজী সাহেব দেন দেলমোহর 30,51,151 টাকা করুন। সবাই আমার মার কথা শুনে অবাক, এমনকি চাঁদের মা পর্যন্ত। এত টাকা দিতে পারবেন তো? ছাড়াছাড়ি যদি না হয় তবুও দেলমোহর দেব। নিয়ে আসুন আপনার বন্ড পেপার, আমি সই করে দিয়েছি। আপনি তো আবার মুখের কথা বিশ্বাস করেন না। যাই হোক, সব রীতিমতো বিয়ে সম্পন্ন হলো। আমি আর মা বন্ড পেপারে সই করে দিলাম। বিয়ে শেষ হলে কিছু সাংবাদিক আমাকে আর চাঁদকে প্রশ্ন করলো। আমিও চাঁদ তাদের সব প্রশ্নের সঠিক উত্তর দিলাম। তারা আমাদের নবদম্পতির জন্য শুভ কামনা করলেন। চাঁদকে আমার বাড়িতে নিয়ে আসার আগে চাঁদ ওর মা ও বড় বোনকে জড়িয়ে ধরে সে কি কান্না, কিন্তু আজকেও চাঁদের বাবাকে দেখতে পেলাম না। তো যাই হোক, চাঁদকে নিয়ে আমার বাড়িতে আসলাম। বাড়িতে ঢোকার সময় নানা রকম রীতিনীতি পালন করার পর দুজনকে পাশাপাশি খেলার জন্য দুজনকে পাশাপাশি বসালো। আমার হাতের আংটি খুলে নিল। দুধ আর পান্তা ভাত একসাথে মিশালো। সেখানে আমার হাতের আংটি দিল। এখন আমাদের দুজনকে সেখান থেকে আংটি তুলে মুঠ করে ধরে রাখতে হবে। যে হাতের মুঠ খুলতে পারবে সে জয়ী হবে। আমি অবশ্য জিতলাম, কারণ আমি ছেলে মানুষ। আমার শক্তির সাথে চাঁদ পেল না। তারপর সেই দুধে মাখা পান্তা ভাত একজন আর একজনকে খাওয়াতে লাগলাম। তারপর তৃপ্তি, মৌরি, শ্রাবণী চাঁদকে বাসর ঘর নিয়ে গেল। আমি শাহেদ, সিয়াম আমাদের বাসার ছাদে গেলাম।
চাঁদের মায়ের ব্যবহার আমার মোটেও ভালো লাগলো না। আমার ভালো লাগে নাই। আরো অনেক ঘটনা আছে রে, মাঝে কেন রাজি হতে গেল? আরও ঘটনা মানে? আমি ওদের দুজনকে চাঁদের মায়ের সব কথা বললাম। আগেই বলেছিলাম চাঁদ বাদে অন্য কারোর সাথে প্রেম কর, শুনলি না? এসব কথা এখন বাদ দে, পরে বলা যাবে। অনেক রাত হয়েছে শামীম, তুই ঘরে যা। ভাবি নিশ্চয়ই তোর জন্য অপেক্ষা করতেছে। আর শোন, বিড়াল কিন্তু ঠিক মতো মারবি। শাহিদ আর শিম আমাকে জোর করে ছাদ থেকে পাঠালো। আমার রুমে যখন ঢুকতে যাব তখন তৃপ্তি, মৌরি, শ্রাবণী আমাকে ঘরে ঢুকতে দিচ্ছে না। তাদের দাবি 10,000 টাকা না দিলে ঢুকতে দেবে না। আমি পাওয়ার থেকে 7,000 টাকা দিয়ে রুমে ঢুকে দেখি চাঁদ ফোনে কার সাথে যেন কথা বলতেছে। ফোনে কথা বলে দেখে অবাক হয়ে নাই। চাঁদ বিয়ের শাড়ি গহনা খুলে জিন্স প্যান্ট আর টি শার্ট পরেছে। আমি চাঁদকে বললাম, চাঁদ এসবের মানে কি? আসলে আমার একজন পরিচিত ব্যক্তি ফোন দিচ্ছে। আমি সেটা বলি নাই, তুমি শাড়ি রেখে সব কি পরেছো? আসলে শাড়িতে আমি অভ্যস্ত না, তাই এইসব পরেছে। প্লিজ চাঁদ, এসব পরে অন্তত বাইরের মানুষের সামনে যেও না। ওসব কথা রাখো, পরে বলা যাবে। আজ আমাদের বাসর রাত, চলো তো। আমাকে আর কোনো কথা বলতে না দিয়ে চাঁদ আমাকে টেনে নিয়ে গিয়ে খাটে ফেলে দিল। তারপর আর কি, একটা স্বামী স্ত্রীর মাঝে যা হওয়ার হয় তাই হলো। পরের দিন সকালে আমার ঘুম ভেঙে গেলে দেখি চাঁদ আমার বুকে শুয়ে আছে। আমি চাঁদকে দেখতেছি আর ভাবতেছি কত স্বপ্ন ছিল বাসরাত নিয়ে। আমি যখন বাসর ঘরে ঢুকবো, বউ আমার গায়ে পায়ে হাত দিয়ে সালাম করতে গেলে আমি তাকে তুলে আমার বুকে জড়ে ধরবো। তারপর দুজনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করব। বউকে নিয়ে ছাদে গিয়ে রাতের চাঁদ দেখবো আর জ্যোৎস্না বিলাস করব। বউয়ের সাথে রোমান্টিক কথা বলবো, বউ আমার কাঁধে মাথা রাখবে। আরো কত কি যে ভাবছিলাম, তার কিছুই হলো না। এর মধ্যে চাঁদের ঘুম ভেঙে গেল। কখন ঘুম থেকে উঠেছো? এই তো। তোমার কি কোনো কারণে মন খারাপ? না, যাও ফ্রেশ হয়ে নাও, তারপর আমি যাব। চাঁদ ফ্রেশ হতে গেলে তৃপ্তি এসে বললো মা আমাদের দুজনকে নিচে নাস্তা করার জন্য ডাকতেছে। আমি তৃপ্তিকে বললাম একটু পরে যাচ্ছি। চাঁদ ফ্রেশ হয়ে আসলে আমি ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি চাঁদ আজকেও জিন্স প্যান্ট টি শার্ট পরছে। চাঁদ আবার এসব কি পরছো? কালকে বললাম না আমি শাড়ি পরতে জানি না, আর শাড়ি আমার পরতে ভালো লাগে না। জামা তো পরতে পারতে নাকি? আমার কোনো জামা নেই। চাঁদ, নতুন বউ তুমি, এসব পরে মা, তৃপ্তি, আমার বন্ধু এদের সামনে গেলে কি ভাববে বলো তো? দেখো স্বামী, আমাকে কোনো বিষয়ে জোর করো না। বউ বলে কি আমি এসব পোশাক পরতে পারবো না? কে কি বললো আর কে কি ভাবলো সেটা দেখার সময় আমার নেই। আমি আর চাঁদকে কোনো না বলে ওকে নিয়ে নিচে চলে আসলাম। যখন সিঁড়ি দিয়ে দুজন নিচে নামতেছি তখন সবাই ভূত দেখার মতো চোখ বড় বড় করে চাঁদকে দেখতেছে। আমরা দুজন গিয়ে সবার সাথে নাস্তার টেবিলে বসলাম। মা সবাইকে হাত দিয়ে ইশারা করলো কোনো না বলার জন্য। তারপর মা সবাইকে নাস্তা খেতে দিল। সবার নাস্তা খাওয়া হলে মা আমাকে বললো, শামীম, চাঁদের বাড়ি থেকে তোকে আর চাঁদকে ওদের বাড়ি নিয়ে যেতে লোক আসবে। কখন আসবে? আর একটু পরে আসবে। যাও গিয়ে দুজন কাপড় প্যাক করো। আমি মাথা নেড়ে হ্যাঁ জবাব দিয়ে রুমে গিয়ে আমার কয়েকটা কাপড় ব্যাগে ভরলাম। চাঁদের সব কাপড় ওর ব্যাগেই আছে, তাই আর চাঁদকে কষ্ট করা লাগলো না। আমার কাপড় প্যাক করা হলে শাহিদ আর শিয়ামকে নিয়ে বাসার ছাদে আসলাম। শামীম, এসবের মানে কি? তোরা এসব কি করে মেনে নিলি? মাকে জিজ্ঞাসা করেছিলাম, মা বলেছে বিয়ের পর নাকি সব ঠিক হয়ে যাবে। কখনো দেখেছিস কুকুরের ল্যাজ সোজা হয়? চাঁদ যদি সত্যি তোকে ভালোবেসে বিয়ে করে থাকে তাহলে ঠিকই ঠিক হবে। আর যদি না বাসে তাহলে কখনোই ঠিক হবে না। তোকে ফতের ফকির করে ছেড়ে দেবে। এই কথাগুলো দুজনে আগে বুঝতে পারিস না। কত করে বলেছি, তখন কি বলেছিলি? আমি নেগেটিভ কথা বলি। যা হওয়ার হয়েছে। প্রথম দিনে কারোর সম্পর্কে সব জানা যায় না। দেখি সামনে আমার জন্য কি অপেক্ষা করতেছে। আমাদের কথার মাঝে মৌরি আর শ্রাবণী এসে আমাদের বলতেছে তাদের বাড়ি থেকে লোক এসেছে। আমরা সবাই ছাদ থেকে নিচে আসলাম। এসে দেখি চাঁদ ওর মা বোনের সাথে কথার ফুলঝুরি নিয়ে বসেছে। মা আর তৃপ্তি ওদের আপ্যায়ন করার জন্য ব্যস্ত। মা আর তৃপ্তির কাছ থেকে বিদায় নিয়ে শ্বশুর বাড়িতে আসলাম। আমি চাঁদের সাথে রুমে গেলাম। কিছুক্ষণ পর চাঁদের মা আমাকে নিচে ডাকলো। আসো বাবা, বসো। ওনার কথা মতো সোফায় গিয়ে বসলাম। দেখো বাবা, তোমাকে নিজের ছেলে মনে করি বলে একটা কথা বলতে চাই। মা, আমি তো আপনার ছেলেই, বলেন কি বলবেন। বাবা বলছিলাম কি, জানো তো আমার কোনো ছেলে নাই, তাই আমি চাচ্ছি তুমি আর চাঁদ যদি আমাদের বাসায় থাকতে আর আমাদের ব্যবসা দেখাশোনা করতে, তাহলে আমার ছেলের অভাব পূরণ হতো আর চাঁদকেও সবসময় দেখতে পারতাম। মা দেখেন, আমার কোনো ভাই নাই, তাই আমি আমার পরিবার ছেড়ে এখানে থাকতে পারবো না। আমার মা বোন আমার উপর নির্ভর করে থাকে, তাই আমি আপনার প্রস্তাবে রাজি না, আমাকে মাফ করে দেবেন। তখন চাঁদের মা আমাকে আর কোনো কথা বলতে পারলো না।
সেখানে হালকা কিছু খেয়ে বাসার ভিতর থেকে বের হলাম বাসার বাইরেটা দেখার জন্য। তখন একজনের সাথে আমার দেখা হয়, তিনি বাগানে পানি দিতেছে। আমাকে দেখে আমার কাছে এসে, বাবা, আমাকে মনে হয় চিনতে পারো নাই। আসলে আজকে আপনাকে দেখলাম। আমি চাঁদের বাবা। আমি লোকটার কথা শুনে অবাক। আর চাঁদের বাবা এমন করে কাজের মানুষের মতো করে থাকবে কেন? তোমার বিশ্বাস হচ্ছে না তাই তো? চলো আমার সাথে, তোমাকে সব বলতেছি। আমি চাঁদের বাবা সহ একটু আড়ালে একটা পরিত্যক্ত ঘরে আসলাম। চাঁদের বাবা তার জীবনের করুণ কাহিনী আমাকে সব খুলে বলল। এবার তোমার বিশ্বাস হলো তো বাবা? শোন, তোমাকে যে কথা বলার জন্য নিয়ে আসা। এমন সময় আমার শাশুড়ি কোথা থেকে যেন এই পরিত্যক্ত ঘরে আসলো। তখন শ্বশুর মশাই আমাকে আর কোনো বলতে পারলো না। তুমি এখানে জামাই বাবাজিকে নিয়ে কি করছো? মা, আসলে ওনাকে নিয়ে এই ঘরটা একটু দেখতে আসলাম আর কি। এই পরিত্যক্ত ঘরে দেখার মতো কিছুই নাই, তার চেয়ে বরং তুমি চাঁদের সাথে বাসার ছাদে যাও, ভালো লাগবে। আমি শাশুড়ির কথা মতো সেখান থেকে চলে আসতেই তিনি, আর একবার যদি শামীমের সাথে তোমাকে দেখি তো তোমার কি করব আমি নিজেও জানি না। আমি চাঁদের মায়ের কথা শুনে অবাক। একজন বউ হয়ে কি করে তার স্বামীর সাথে এরকম ব্যবহার করতে পারে? তার মানে শ্বশুর মশাই আমাকে যা বললো তা সব সত্যি। আমি আর ওখানে দাঁড়িয়ে না থেকে তাদের রুমে আসলাম। শ্বশুর বাড়িতে আরো 2 দিন থাকলাম। শ্বশুর বাড়ি থেকে আমার বাড়িতে এসে ছুটির বাকি দিনগুলো চাঁদকে নিয়ে ঘোরাঘুরি করে কাটিয়েছি। আমার আবার অফিস যাওয়া আসা করা লাগতেছে। একদিন অফিস থেকে ফিরতেই আমার দেরি হয়। বাসায় এসে দেখি মা আর তৃপ্তি প্রতিদিনের মতো আমার জন্য খাবার টেবিলে বসে আছে। আমি চাঁদকে খুঁজতেছি, দেখতেছি কোথাও নাই সে। মা, তোমরা এখনো খাও নাই কেন? আর মা, এখন তো আমার বউ আছে, সে আমার জন্য অপেক্ষা করবে। তোর বউ অনেক আগেই খেয়ে শুয়ে পড়েছে। আমি তৃপ্তির কথা শুনে অবাক হয়ে গেলাম। চাঁদ না আমাকে ভালোবেসে বিয়ে করছে? আমি রুমে এসে দেখি চাঁদ ঘুমেছে। ফ্রেশ হয়ে এসে মা তৃপ্তি আমি একসাথে খেলাম, খেয়ে রুমে এসে দিলাম ঘুম। পরদিন সকালে চাঁদ আমাকে বলতেছে, শামীম, আমার আজকে 20,000 টাকা লাগবে। 20,000 টাকা? কি করবে তুমি? আমার কিছু বান্ধবী আমার বিয়েতে আসতে পারেনি, তাই ওদেরকে নিয়ে বাইরে খেতে যাব। ওনাদেরকে বাসাতে নিয়ে এসে খাওয়াতে পারো? কি সব ছোট লোকের মতো কথা বলতেছো? দেখো, তোমার বাসাতে ওদেরকে নিয়ে আসতে পারবো না, ওরা অনেক বড় লোকের সন্তান। আমি ওদের এখানে নিয়ে এসে নিজের সম্মান নষ্ট করতে পারবো না। চাঁদ, এসব কি বলো তুমি? দেখো চাঁদ, ওসব বোনদের সাথে দেখা না করাই ভালো। যদি আমার বাড়ি তোমার বান্ধবী আসলে তোমার সম্মান নষ্ট হয়ে যাবে, তাহলে সেসব বান্ধবীর জন্য টাকা খরচ করার দরকার কি? তোমার আগেই বান্ধবীগুলো আমার জীবনে আসছে, বুঝেছো? তোমার আগে আমার ওদেরকে প্রয়োজন। এখন টাকা বের করো তাড়াতাড়ি। চাঁদ এটা কি বলো? চাঁদ তো আগে কখনো এইভাবে আমার সাথে কথা বলে নেই। আর চাঁদ এসব কি বলছে? আমি তার স্বামী, আর আমাকে তার প্রয়োজন নাই? কি আর করার, চাঁদকে বাধ্য হয়ে টাকা দিলাম। চাঁদকে টাকা দিয়ে অফিসে চলে গেলাম। এসে নামাজ পড়ে বাসাতে এসে দেখি মা আর তৃপ্তি আজও আমার জন্য খাবার টেবিলে আমার জন্য অপেক্ষা করতেছে। মা, আজও চাঁদ খেয়ে শুয়ে আছে নাকি? না বাবা, তুই সকালে বের হয়ে যাওয়ার পর চাঁদও তোর পরই বাসা থেকে বের হয়ে গেছে। ভাই, আমি ভাবির মাঝে অনেক কিছু লক্ষ্য করতেছি এখন। আমি আর কোনো কথা না বলে রুমে এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে আবার রুমে আসলাম। চাঁদের জন্য অপেক্ষা করতে লাগলাম। রুমে পায়চারি করতেছি। চাঁদ রাত 1টার সময় বাসায় আসলো, তাও আবার নেশা করে ঢুলতে ঢুলতে। আমি চাঁদকে এই অবস্থায় দেখে, চাঁদ, এটা ভদ্রলোকের বাড়ি, আর তুমি এই বাড়ির বউ হয়ে নেশা করে রাত 1টার সময় আসো? বেশি কথা বলো না তো, আমি এখন ঘুমাবো। আমার কথার উত্তর দিবা, তারপর ঘুমাতে যাবা? হ্যাঁ, আমি নেশা করেছি। হ্যাঁ, রাত করে বাড়ি ফিরেছি, তাতে হয়েছেটা কি? এই বাড়িতে থাকতে হলে নেশা করা রাত করে বাড়ি ফেরা চলবে না। আমি তোমার কথা শুনতে বাধ্য নই। তোমার কথার জবাব পেয়ে গেছো, এখন সরো। চাঁদ আমার আর কোনো কথার জবাব না দিয়ে উল্টে উল্টে গিয়ে বিছানায় ঢলে পড়লো। আমি চাঁদকে ঠিকভাবে বিছানায় শোয়ালাম এবং আমি চাঁদের পাশে শুয়ে পড়লাম। পরদিন ফজরের নামাজ পড়ে এসে চাঁদকে ডাক দিলাম। চাঁদ, তোমার সাথে আমার কিছু কথা ছিল। বলো, কি বলবে? চাঁদ, তুমি এই বাড়ির বউ। আমার সম্মান মানে তোমার সম্মান, আর তোমার সম্মান মানে আমার সম্মান। আমি চাই তুমি এই বাড়ির ভালো বউ হয়ে দেখাও। কেউ যেন তোমার উপর আঙুল তুলে বড় কথা বলতে না পারে। তোমাকে আমি পূর্ণ স্বাধীনতা দিয়েছি, তুমি যাই করো না কেন আমার বিশ্বাস ভেঙে দিও না প্লিজ। চাঁদ, আমি চাই তুমি 5 ওয়াক্ত নামাজ কায়েম করা শুরু করে দাও। আমি এমন কিছু করব না যাতে তোমার সম্মান নষ্ট হয়ে যায়। আমি তোমার বিশ্বাসের কখনো অমর্যাদা করব না। এমন কোনো কাজ করব না যাতে কেউ আমার উপর আঙুল তুলে কথা বলে। নামাজ পড়ব, তবে আমাকে কয়টা দিন সময় দাও। এখন 1 কাপ চা করে দেবে প্লিজ? আমি গানের রেওয়াজ করব। বউ বলে কথা, যাই নিয়ে আসি চা। আপনারা আবার আমাকে বউয়ের গোলাম ভাবেন না। চাঁদ গানের সারে গামা পাদা নিসা শুরু করে দিয়েছে। আমি চাঁদের জন্য চা নিয়ে গেলাম। অফিসের সময় হলে অফিসে চলে গেলাম। অফিস থেকে এসে শুনি চাঁদ আজও আমাকে রেখে আগেই খেয়েছে। মা তৃপ্তি আমার জন্য অপেক্ষা করে আছে। আমি রুমে ঢুকে দেখি চাঁদ রুমের ভেতরে নাই। পরে ব্যালকনিতে গিয়ে দেখি চাঁদ কার সাথে যেন হেসে হেসে কথা বলছে।
আমাকে দেখে ফোন রেখে বলল, কালকে সিলেটে যাব, একটা বড় অনুষ্ঠান আছে। একাই যাবে? আরে মাম্মি যাবে, আমার পিয়ে যাবে। কখন যাবে? সকালে আমাদের বাসা যাব, সেখানে বিকেল পর্যন্ত থেকে সিলেটের বিমানে সিলেট যাব। আসবে কবে? জানি না, আগে যাই, তারপর তোমাকে ফোন করে জানাবো। ঠিক আছে। চাঁদকে আর কোনো কথা বলতে না দিয়ে নিচে এসে মা তৃপ্তির সাথে রাতের খাবার খেয়ে রুমে গিয়ে ঘুমালাম। পরদিন সকালে চাঁদ আমাকে না বলেই চলে গেল। আমি অফিসে চলে গেলাম। অফিস থেকে ফিরে খাওয়া দাওয়া করে চাঁদকে ফোন দিলাম, কিন্তু বন্ধ বলতেছে। অনেক রাত পর্যন্ত ট্রাই করলাম, কিন্তু তবুও বন্ধ বলতেছে। পরের দিন আমার অফিস ছুটি ছিল। জুমার নামাজ পড়ে মা তৃপ্তিকে নিয়ে ঘুরতে বের হলাম। আসলে ছোটবেলায় আমার বা তৃপ্তির কারো মন খারাপ থাকলে ঠিক এভাবেই মা ছুটির দিনগুলো আমাকে নিয়ে ঘুরতে যেত। ঘোরাঘুরি করার পর আমরা বাইরে থেকে রাতের খাবার খেয়ে বাসায় আসলাম। কিরে বাবা, চাঁদ তোকে কি ফোন দিয়ে কথা বলেছে? হ্যাঁ মা, গেছে থেকে যে কতবার ফোন দিছে। তা চাঁদ কবে আসবে বলেছে? এই কালকে না হয় পরশু চলে আসবে। ভাইয়া, ভাবি তো তোকে সাথে নিয়ে যেতে পারতো। হ্যাঁ, অনেকবার যেতে বলেছে, কিন্তু আমি যেতে রাজি হইনি। আসলে আমার অফিসে অনেক কাজ পড়ে আসছে, তো তাই আর কি যায়নি। তৃপ্তিকেও মিথ্যা কথা বললাম। তৃপ্তি আর মার কথা বলে আমার রুমে এসে চাঁদকে আবার ফোন দিলাম। এবার রিং হচ্ছে, কিন্তু ফোন তুলতেছে না। আজকে অনেক রাত পর্যন্ত ফোন দিলাম, কিন্তু একবার জন্য ফোন তুলে নাই চাঁদ। চিন্তায় পড়ে গেলাম, চাঁদের কোনো বিপদ বা ক্ষতি হলো না তো। সেদিন রাতে আর আমি ঘুমাতে পারলাম না। পরদিন সকালে কোনো কিছু না খেয়ে অফিসে চলে গেলাম। অফিসে তেমন কাজের না থাকায় একটু ফেসবুকে ঢুকলাম। ফেসবুকে ঢুকে দেখি চাঁদ সেদিনের ভিডিও ছেলেটার সাথে জড়িয়ে ধরে তাকে কিছু পিক আপলোড করেছে আর ক্যাপশন দিছে, হারানো জিনিস ফিরে পেলাম, তার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত অসাধারণ। এসব দেখে আমার মাথায় আকাশ ভেঙে পড়লো। নিজেকে আর ঠিক রাখতে পারলাম না, তাই বাধ্য হয়ে আমাদের অফিসে একটা শাখা সিলেটে আছে, সেখানে ফোন দিলাম। হ্যালো সাজ্জাদ সাহেব, কেমন আছেন? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তা হঠাৎ কি মনে করে ফোন দিলেন? কোনো সমস্যা হচ্ছে নাকি অফিসে? না, অফিসের কোনো সমস্যা নাই, একটা সাহায্য লাগবে আপনার। কি সাহায্য বলেন? সিলেটে কি কণ্ঠশিল্পী চাঁদ কোনো প্রোগ্রাম করতেছে? না তো, সিলেটে কোনো অনুষ্ঠানের আয়োজন করা হয় নাই। তবে হ্যাঁ, গায়িকা চাঁদ আর একটা ছেলে আমাদের অফিসে পাশের হোটেলে উঠেছে। ঠিক আছে, পরে কথা হবে। আমি সাজ্জাদ সাহেবের কথা শুনে বাকরুদ্ধ হয়ে গেলাম। কি বললো উনি? আমাকে এসব? নিজের কানকে বিশ্বাস করতে পারতেছি না। যাকে ভালোবেসে বিয়ে করলাম সে আমাকে ঠকাচ্ছে। সেদিন থেকে আমি আর চাঁদকে কোনো ফোন দেই নাই। আরো 2 দিন পর চাঁদ হাসি মুখে বাসায় ফিরলো। আমাকে কোনো কিছুই বললো না, আমি আর তাকে কোনো কথাই বললাম না। একদিন অফিস থেকে বাসায় ফিরে দেখি চাঁদ মার তৃপ্তির সাথে চিল্লাচিল্লি করতেছে। চাঁদ, এভাবে চিল্লাচিল্লি করতেছো কেন? সেটা তোমার মা বোনকে জিজ্ঞেস করো। তৃপ্তি, কি হয়েছে? ভাইয়া, আমি ভাবিকে না বলে তার একটা সোনার চেন নিয়ে পড়েছিলাম। কলেজ থেকে এসে দেখি ভাবি মার সাথে এই বিষয়ে নিয়ে অনেক বাজেভাবে কথা বলতেছে। তোমার 14 পুরুষ কি এসব জিনিস চোখে দেখেছে? কোন সাহসে আমার জিনিসে তুমি হাত দিয়েছো? নাকি চুরি করার ধান্দা ছিলে মনে? চাঁদ, এসব কি বলতেছো তুমি? তৃপ্তি আমার ছোট বোন হয়, ও কেন তোমার জিনিস চুরি করতে যাবে? ও তোমার বোন, আমার না। কেন যে এসব ছোট লোককে বিয়ে করতে গেলাম? কি দিয়েছো তুমি আমাকে? বৌমা, তৃপ্তির ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমি। তোমার কাছে তবুও দয়া করে আর চিল্লাচিল্লি করিও না। মা, আমি এর আদিক্ষেতা থেকে বাঁচি না। চাঁদ রাগ দেখি উপরে চলে গেল। তখন আমি তৃপ্তির কাছে এগিয়ে, কেন চাঁদের জিনিস নিতে গেলে? আমাকে বললি না কেন? আমি কি দিতাম না নিয়ে তোকে? ভাইয়া, ভাবি আমাকে আর মাকে অনেক খারাপ খারাপ কথা বলেছে, অনেক অপমান করেছে। এইসব কথা তোকে বলতে পারবো না রে ভাইয়া। বলে আমাকে জোরে ধরে কাঁদতে লাগলো। আর তোকে কান্না করতে হবে না, এই নে ধর, এখানে 30,000 টাকা আছে, তোর যা মন চাই নেবি, আর যদি লাগে বলবি, বুঝলি? তো চাঁদের জিনিসটা হাত দিয়েও ধরতে যাবি না। বাবা যা, ফ্রেশ হয়ে আয়, খাবি তুই। আমি ফ্রেশ হয়ে এসে খেয়ে রুমে আসা মাত্র চাঁদ আমাকে বলতেছে, আমাকে 50,000 টাকা দাও, কালকে মার্কেট যাব। আমার কাছে এত টাকা নাই। তোমার বোনকে 30,000 টাকা দিতে পারো আর আমাকে দিতে পারো না? বিয়ের আগের শর্তগুলো ভুলে গেছো নাকি? চাঁদ, তাই বলে 50,000 টাকা? হ্যাঁ, 50,000 টাকা দেওয়া লাগবে। কি আর করার, একটা 50,000 টাকার চেক চাঁদকে লিখে দিলাম। এভাবেই দিনগুলো যেতে লাগলো। চাঁদ আমার কাছ থেকে এখন প্রায় হাজার হাজার টাকা নেয়। অনেক রাত করে বাড়ি ফিরে আমাকে না বলে দেশের বিভিন্ন জায়গায় গান করতে যায়, নানা রকম ছেলের সাথে পিক তুলে আপলোড দেয়, অনেক জায়গায় তার বন্ধু বান্ধবীকে নিয়ে ঘুরতে যায়, কিন্তু কোনো ছেলের সাথে খারাপ কোনো সম্পর্ক গড়ে তোলে নাই। যাদের সাথে চাঁদ ঘুরতে যায় বা পিক আপলোড দেয় তারা সবাই চাঁদের এক্স। আমি অবশ্য এই বিষয়গুলো পরে জানতে পারি। আমার চেয়েও চাঁদ তাদের বেশি সময় দেয়। একদিন চাঁদ আমাকে বললো, এই শোনো না, কালকে রাঙামাটি যাব মিউজিক ভিডিওর কাজ করতে। আচ্ছা যাও,
আমি আর চাঁদকে কোনো বললাম না। তখন চাঁদকে যাই বলি না কেন, সে এখন আমাকে মিথ্যে কথা বলবে। জানি আমি চাঁদকে শত বললেও চাঁদ আমার কথা শুনবে না। পরদিন চাঁদ রাঙামাটি চলে গেল। প্রায় 1 সপ্তাহ পর চাঁদ ফিরে এলো। তবে এবার চাঁদ সত্যি সত্যি মিউজিক ভিডিও করতে গেছিল। এখন চাঁদ আর প্রয়োজন ছাড়া বাসার বাইরে যায় না। মাঝে মাঝে মা আর তৃপ্তির সাথে তার কি সব বিষয় নিয়ে যেন প্রচুর ঝগড়া লাগে। চাঁদ বাসাতেই ড্রিঙ্ক করে, বাসার কোনো কাজ করে না, সিনেমার গান করার জন্য স্টুডিওতে যায়। আমার কাছ থেকে চাঁদ এখনো টাকা নেয়, তবে আগের তুলনায় চাঁদ এখন আমাকে প্রচুর ভালোবাসে। দেখতে দেখতে প্রায় 3 মাস চলে গেল। একদিন আমার মায়ের প্রচুর জ্বর আর মাথা ব্যথা হয়। সেদিন মা চাঁদকে বলে, ও মা, আমার শরীরটা তো প্রচুর খারাপ, তাই মাথায় একটু পানি দিয়ে দিবে আমাকে। তৃপ্তি তো কলেজে গেছে, ও থাকলে তোমাকে বলতাম না। দেখুন মা, আপনার এসব ঢং আমার কাছে ভালো লাগে না। আর বাসায় কিছু মেহমান আসবে, দয়া করে আপনার ঘর থেকে বের হবেন না। বৌমা, সত্যি আমার ভালো লাগতেছে না, একটু মাথায় পানি দিয়ে দাও না। বললাম না পারবো না, এখন আপনার ঘরে গিয়ে শুয়ে থাকুন। চাঁদ মাকে আর মাথায় পানি না দিয়ে নিজের ঘরে চলে গেল। বিকেল 3টের সময় চাঁদের এক্স বয়ফ্রেন্ড অনেক ও তার বন্ধুরা আসলো। চাঁদ ওদের খেদমত করতেই ব্যস্ত। চলুন চাঁদের মা, বোন, বাবা কি বলে শুনি। মাম্মি, তুমি দেখি পুরা পাক্কা খেলোয়াড়। কেমন করে এত বুদ্ধি তোমার মাথায় আসে? যেভাবে চাঁদকে শামীমের চোখে খারাপ বানাচ্ছ, তাতে মনে হয় না ওদের সংসার টিকবে। কিন্তু আমি এত চাল চাললাম, তবুও শামীম চাঁদকে কেন ডিভোর্স দিল না? চাঁদের সব এক্স বয়ফ্রেন্ডকে চাঁদের পেছনে লাগিয়ে দিলাম, কত রকম পিক ভিডিও শামীমকে দিলাম, তবুও তাদের ডিভোর্স হচ্ছে না। শুধু কি এগুলো শামীমের বাড়িতে প্রতিদিন ঝগড়া লাগিয়ে দেওয়া? চাঁদকে ড্রিঙ্ক করানো, রাত করে বাড়ি ফেরা, শামীমের কাছ থেকে টাকা চাওয়া, শামীমের মা বোনকে কত অপমান করা, এসব কি কম? আমার মন বলছে শামীম মনে হয় অনেক কিছুই জানে না। নিশ্চয়ই ওর মা বোন এখনো শামীমকে কিছুই জানায়নি। হতে পারে মাম্মি, তবে আমার মন বলতেছে আজ তো কিছু একটা হবে শামীমের বাড়িতে। তোমাদের দুজনের কাছে আমার একটা অনুরোধ, দয়া করে চাঁদের সংসারটা নষ্ট করে দিও না। শামীম তো তোমাদের টাকা পয়সা কিছুই চায় না। তোমাদের যে ধন সম্পদ আছে সেগুলো সারা জীবন শেষ করতে পারবে না, তবুও কেন চাঁদের টাকা পয়সার উপর এত লোভ? বেশি বুঝিস না তুই। এই দুনিয়ায় চলতে গেলে টাকার প্রয়োজন আগে। আর শামীমের কি আছে? কোনো টাকা পয়সা, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স আছে? আমি তো মনে মনে চাইতাম চাঁদের বিয়ে অনেকের সাথে হোক, অনেক কোটিপতির বাবার ছেলে। আমি কেন চাঁদের টাকা পয়সার উপর লোভ দিতে যাব? প্রত্যেকটা বাবা মা চাই তার মেয়ে সুখে থাকুক, আমিও চাই আমার মেয়ে সুখে থাকুক, তাই বলে ওই ছোট লোকের সাথে না। শামীম কি তোমার মেয়ের কোনো চাহিদা অপূর্ণ রেখেছে? নিজের মেয়েকে সবার সামনে খারাপ বানাতে তোমার গায়ে বাঁধতেছে না? এমন একদিন আসবে এসব ভুলের ক্ষমা কারো কাছে পাবে না। আর তোমার মেয়ের কপালে খারাপ কিছু অপেক্ষা করতেছে। তোমার মেয়ের ডিভোর্স হয়ে গেলে কি করবে? কে বিয়ে করবে? আমার মেয়েকে যদি খারাপ আর একবারও বলো তো ঘাড় ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিব। আমি আমার মেয়েদেরকে অভাব বুঝতে দেইনি। সমাজে সব সময় বড় বড় ব্যক্তিদের সাথে চলাফেরা করেছিল। আমি মা হয়ে কেমন করে আমার মেয়েকে ওই ছোট লোকের সাথে থাকতে দিই? আমার মেয়েকে বিয়ে করার জন্য অনেক কোটিপতি ছেলে এখনো লাইন ধরে আছে। চাঁদের বাবা তার বউকে আর মেয়েকে কিছু বলতে পারলো না। তবে এটা ঠিক, প্রত্যেক বাবা মা চায় তার মেয়ে সুখে থাকুক। শামীমের কাছে যে সুখে নাই তা কিন্তু না। এদিকে আমি আজ বিকেল 5টার সময় বাসায় চলে আসলাম। এসে দেখি আমার ঘর থেকে মিউজিক বাজতেছে। আমি ভাবলাম চাঁদ মনে হয় ঘরে গান বাজাচ্ছে, তাই ভাবলাম মার সাথে দেখা করি আগে। মায়ের ঘরে গিয়ে দেখি তৃপ্তি মার মাথায় পানি দিতেছে। তৃপ্তি, মার কি হয়েছে? আরে ভাবে মাথায় পানি দিতেছিস কেন? ভাইয়া, মার নাকি সকাল থেকেই মাথা ব্যথা আর জ্বর। মা নাকি ভাবিকে বলেছিল মাথায় পানি দিতে, উল্টো ভাবি মাকে ঘরে থাকতে বলে। আর আমি কলেজ থেকে এসে দেখি ভাবি কিছু ছেলেদের সাথে তোমার ঘরে নাচানাচি মজ মাস্তি করতেছে। কি বলতেছিস সব তুই? ভাইয়া, আজকে তোকে সব সত্য বলবো। ভাবি প্রায় প্রতিদিন তার বন্ধু বান্ধবীকে নিয়ে বাসায় আসে, তাদের গায়ে পড়ে, ভাবি নাচানাচি করে, মদ খায়, নেশা করে। তুই কি জানিস তোর বউ সিগারেট পর্যন্ত খায়? আমি আর মা বাধা করলে গালাগালি করে, এমনকি আমার গায়ে হাত পর্যন্ত তুলেছে অনেকবার।
তুই যখন অফিসে থাকিস ভাবি নানা রকম মানুষের সাথে ফোনে অশ্লীল কথাবার্তা বলে আর প্রেমালাপ করে। ভাবি তো প্রায় তার ছেলে বন্ধুদের সাথে নাইট ক্লাবে যায়। ভাবি তোকে বলে না আজ এখানে কাল ওখানে তার অনুষ্ঠান আছে? এসবের কিছুই না। ভাবি তার বন্ধু বান্ধবীদের সাথে পিকনিক আর ঘুরতে যায়। আমরা বাড়িতে থাকা অবস্থায় সে তার ছেলে বন্ধুদের সাথে এমনভাবে কথা বলে, চলাফেরা করে, মনে হয় ভাবি তাদের বউ। এসব কথা আমাকে আগে বলিস নাই কেন? ভাবি আমাকে কত আঘাত করেছে আর বলেছে এসব যদি তোমাকে জানাই তাহলে আমার কলেজ যাওয়া আসার পথে খারাপ ছেলেদেরকে লাগিয়ে দিবে এবং আমাকে আর মাকে বাড়ি থেকে বের করে দিবে। বলে আমাকে জোরে জোরে কাঁদতে লাগলো। তৃপ্তির মুখে এখন এসব কথা শুনে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। মার ঘর থেকে বের হয়ে যখন আমার ঘরে ঢুকতে যাব তখন চাঁদ আর ছেলেগুলো এমন করে কথা বলতেছে যা শুনে আমি দরজার বাইরে দাঁড়িয়ে থাকি। জান, তোমাকে আরো কাছে পেতে চাই, চলো না রুম ডেটটা সেরে ফেলি। একটু সবুর করো, সব হবে। তার মানে তুমি আমাকে ভালোবাসো না? ভালো যদি না বাসতাম তাহলে কি তোমার সাথে এইভাবে থাকতাম? ভালোবাসি বলেই তো তোমার সাথে সিলেট গেলাম, খুলনা গেলাম, কক্সবাজার গেলাম, আর কত জায়গা ঘুরতে গেলাম। আমার বোকাবরটা তো কখনো কোনো কিছু জানলো না। শুধু ঘুরে বেরিয়েছি। তুমি হোটেলগুলোতে অযথা দুটো করে রুম নিতা। যদি একটা রুম নিতে তাহলে কি আর আমরা মজা করতে পারতাম না? বোকার মতো কথা বলো না তো। সবাই জানে শামীমের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তোমার সাথে এরকম রুমে থাকলে তখন কি হতো বলো তো? তাছাড়া তুমি যদি সে সময় আমাকে ছেড়ে না যেতে তাহলে কি আমি শামীমকে ভালোবাসতাম নাকি বিয়ে করতাম? এতদিন তোমার বউ হয়ে তোমার পাশে থাকতাম, বুঝলে? কে বলেছে আপনি অনেকের বউ নন? আপনার স্বামীকে না যত সময় দেন তার চেয়ে বেশি সময় তো আপনি অনেককে দেন, আর সবাইকে তো বলে বেড়ান অনেক আপনার স্বামী। এখনো যেভাবে দুজন দুজনকে জড়িয়ে ধরে আছেন, মনে তো হয় না আপনারা স্বামী স্ত্রী নন। যতগুলো কিস অনিকের গালে করেছেন ততগুলো কথা মনে হয় না আপনার স্বামীর সাথে করেছেন। তা ভাবি, কবে আপনার স্বামীকে ডিভোর্স দিচ্ছেন? সময়ের অপেক্ষায় আছি। আমি তাদের এসব কথা সহ্য করতে না পেরে ঘরের ভেতরে ঢুকলাম। ঘরে ঢুকে যা দেখলাম তাতে আমার মাথায় আকাশ নিয়ে পড়ার অবস্থা। চাঁদ ওর এক্স বয়ফ্রেন্ডের কোলে বসে আছে, গলা জড়ি ধরে, আর চাঁদের শরীরে একদম ছোট ছোট পোশাক। ছেলেরা চাঁদের সারা শরীরে হাত বুলিয়ে দিতেছে, অন্য ছেলেগুলো মোবাইল দিয়ে ভিডিও করতেছে আর পিক তুলতেছে। আমি এসব সহ্য করতে না পেরে ঘরের ভেতরে আমার রাখা ছোট লাঠিটা হাতে নিয়ে তাদেরকে এলো পাইতারেই পিটাইতে লাগলাম। ছেলেগুলো আমার রাগ আর চোখ মুখ লাল হয়ে দেখে ভয়ে পালিয়ে গেল। সি চাঁদ, এসব কি? তোমাকে কতটা বিশ্বাস করতাম আমি, সেই তুমি কিনা এসব করতে পারলে? তোর মতো খ্যাতির সাথে এতদিন সংসার করেছি, এটা তোর ভাগ্য ভালো। সব সময় নামাজ কালাম হাদিস আর তোর জ্ঞান এসব আমার ভালো লাগে না। ওদেরকে দেখেছিস কতটা স্মার্ট? ওরা পার্টি ক্লাব ড্রিঙ্ক কত মজা মাস্তি করে। তোর মতো খ্যাতি এসব বোঝে? তাহলে এই খ্যাতকে ভালোবাসতে গেলে কেন? বিয়ে বা কেন করতে গেলে তুমি? আজ আমার মা অসুস্থ আর তুমি কিনা ছি। তোর মা মরলেও আমার দেখার সময় নেই। চাঁদ, চাঁদকে চর মারার আগেই চাঁদ জ্ঞান হারিয়ে ফেললো আর মেঝেতে পড়ে গেল। আমি সাথে সাথে চাঁদকে কোলে তুলে নিয়ে বিছানায় শোয়ালাম। তবে ডাক্তারকে ফোন দিলাম। ডাক্তার আসা মাত্র চাঁদের জ্ঞান ফিরে এলো। চাঁদ মোবাইলে হাতে নিয়ে ওর মাকে ফোন করে আসতে বললো। ডাক্তার তখন চাঁদকে চেক আপ করতে লাগলো। ডাক্তারের চেক আপ করা হলে আমি ডাক্তারকে জিজ্ঞেস করলাম, ডাক্তার সাহেব চাঁদের কি হয়েছে? যান মিষ্টি নিয়ে আসুন, আপনি বাবা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে আমি যতটা না খুশি হয়েছি তার চেয়ে বেশি অখুশি চাঁদ হয়েছে। তখন ডাক্তার যখন বললো আমি বাবা হবো তখন চাঁদ মুখটা একেবারে কালো করে ফেলেছিল। কিছুক্ষণ পর চাঁদের মা বোন আমার বাড়িতে চলে আসলো। এসেই, কি হয়েছে তোর? আর এভাবে শুয়ে আছিস কেন চাঁদ? মা, শামীম আমাকে প্রতিদিন মারে আর অত্যাচার করে। আমি এখানে থাকবো না। আমি তো চাঁদের কথা শুনে পুরো অবাক। চাঁদের সব কি বলতেছে? এর মধ্যে মা অসুস্থ শরীর নিয়ে আমার ঘরে চলে আসলো। বৌমা, তুমি তোমার মাকে মিথ্যা কথা বলতেছো কেন? আমার মেয়ে কখনো মিথ্যা কথা বলে না। আমার মেয়েকে আমি আজই নিয়ে যাব এখান থেকে, আর 2-1 দিনের ভেতরেই ডিভোর্স পেপার আপনার বাড়িতে পৌঁছে যাবে। আমার বউকে আমি কোথাও যেতে দেবো না। সে এখন প্রেগনেন্ট, তাই সে এখন আমার বাড়িতেই থাকবে। তোর মতো ছোট লোকের বাচ্চা আমার পেটে রাখবো না। আমি কালকে গিয়ে অ্যাবর্শন করাবো। চাঁদ, এসব কি বলতেছো তুমি? প্লিজ এমন করো না। তুমি যা যা বলবে আমি তাই তাই করবো। তোমার কোনো কাজে বাধা দেবো না। সামনে থেকে সরে যাও। চাঁদ ওঠো। এই ঈশিতা, চাঁদের সব পোশাক ব্যাগে ঢোকাও। চাঁদ কোথাও যেতে পারবে না। আমি চাঁদকে নিয়ে যেতে দেবো না। এর মধ্যে চাঁদের মা পুলিশকে ফোন করে আমার বাড়িতে আসতে বললো। আমি তো চাঁদের মায়ের এমন কথা শুনে অবাক হয়ে গেলাম।
প্রায় 10 মিনিট পর পুলিশ আমার বাড়িতে চলে আসলো। 10 মিনিটের মধ্যেই বাসায় পুলিশ চলে আসলো। পুলিশ আমার বাসায় এসে আসামি খুঁজতে লাগলো। পুলিশ মনে করেছে আসামি অন্য কেউ হতে পারে। তখন চাঁদের মা পুলিশের কাছে গিয়ে বলল, স্যার আপনারা এভাবে কি খুঁজতেছেন? আসামি খুঁজতেছি। আমরা আসার আগেই পালিয়েছে নাকি? বলুন তো কি কি নিয়ে ভেগেছে? অফিসার আগে আমার কথা শুনুন। হ্যাঁ হ্যাঁ বলুন। এই যে আমার মেয়ের স্বামী, এ হলো আসামি। কি বলছেন এসব আপনি? আপনার মেয়ের স্বামী আসামি? কি করেছে বলুন তো? এই ছেলে আমার মেয়ের উপর প্রতিদিন অত্যাচার করে। যৌতুকের টাকার জন্য প্রায় আমার মেয়ের গায়ে হাত তোলে। আমার মেয়ে দিয়ে কাজের মেয়ের মতো করে বাসার সব কাজ করায়। তাকে স্বাধীন মতো চলতে দেয় না। আমার মেয়ের প্রত্যেকটা কাজে বাধা দেয়। কি এত বড় সাহস তার? একজন নামকরা গায়িকার সাথে এমন ব্যবহার করে, নারী নির্যাতন করে? তোমার খবর আছে, চলো থানায়। স্যার উনি যা বলতেছে সব মিথ্যে কথা। আমি চাঁদের সাথে এমন বাজে ব্যবহার কখনো করি নাই। বিশ্বাস না হলে আপনি চাঁদকে জিজ্ঞেস করুন। আপনার মা যা বলল তা সত্য নাকি আপনার স্বামী যা বলল তা সত্য? আমার মা যা বলেছে সব সত্যি বলেছে। আপনি আমাদের সাথে থানায় চলুন মিস্টার। আমার নামে কোনো মামলা হলো না, ওয়ারেন্ট হলো না, এভাবে তো আমাকে নিয়ে যেতে পারেন না। চাঁদের মা পুলিশ অফিসারকে একটু আড়ালে নিয়ে গিয়ে কি যেন বললো। আবার আমার কাছে এসে চাঁদের মা পুলিশকে বলল, স্যার আপনি বদমাইশটাকে নিয়ে থানায় চলুন। আমি আর আমার মেয়ে থানায় যাচ্ছি। আমরা থানায় গিয়ে ওর নামে মামলা করতেছি। ওকে এখন ছেড়ে দিলে পালিয়ে যাবে। পুলিশ অফিসার চাঁদের মায়ের কথা মতো আমার হাতে হ্যান্ডকাপ পরালো। তখন আমার মা পুলিশ অফিসারকে বলল, দারোগা সাহেব, আপনি এভাবে কোনো প্রমাণ ছাড়া আমার ছেলেকে থানায় নিয়ে যেতে পারেন না। যা বলার বা করার আপনাদের আদালতে করতে হবে। ভিকটিম যেহেতু স্বয়ং এখানে থেকে আপনার ছেলেকে আসামি করেছে, সেহেতু আমাদের কোনো কিছু করার নাই। আর এনারা যদি নারী নির্যাতনের মামলা করে আর আপনি অথবা আপনার মেয়ে যদি জড়িত থাকেন, তাহলে আপনাদেরকেও থানায় যেতে হবে। বৌমা, তুমি শামীমকে ভালোবাসো, তাহলে আজ কেন এমন করতেছো? আমার ছেলে তো তোমাদের কারো কোনো ক্ষতি করে নাই। তোমার সব চাহিদা তো আমার ছেলেটা পূরণ করেছে। তুমি আমার ছেলেকে ছেড়ে দিতে বলো। বৌমা, তোমাকে অনুরোধ। চাঁদ মার কোনো কথাই শুনলো না। চাঁদ এবং চাঁদের মায়ের কথা মতো আমাকে থানায় নিয়ে আসা হলো। চাঁদের মা নারী নির্যাতন এবং অ্যাটেম্প টু মার্ডারের কেসের মামলা করলো। তখন আমি অফিসারকে বললাম, স্যার আমিও মামলা করব। আপনি আবার কিসের মামলা করবেন? আমার অনাগত সন্তানকে হত্যা করার চেষ্টা করার জন্য। মানে এসব কি বলতেছেন? আপনার মাথা ঠিক আছে তো? আপনি আমার মামলা নেবেন কিনা বলুন। আর আমার মাথা একদম ঠিক আছে। বুঝলাম, কিন্তু আপনি আপনার অনাগত সন্তান কোথায় পেলেন? আমার স্ত্রীর গর্ভে এখন আমার অনাগত সন্তান আছে। আমার স্ত্রী এবং তার মা আমার অনুমতি ছাড়া আমার সন্তানকে অ্যাবর্শন